স্যার। সেকেন্ড থার্মোডাইনামিক্স আজকে 9th লেকচার, তাই না? লেকচার 9 ডেট হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা দেখ, মানে আগের দিনে আমাদের কি কি নিয়ে মানে আমরা আগের দিন যে আলোচনাগুলো করছিলাম আর কি, আগের দিন বেসিক্যালি নাস্ট হিট থিওরেম এবং থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, এইটা নিয়ে বেসিক্যালি আমাদের আলোচনাগুলো চলছিল। এবারে সমস্ত আলোচনাটা শেষ হয়নি আমাদের, তাই তো? মানে আমরা নাস্ট হিট থিওরেমে সবটা বলেছিলাম, থার্ড ল অফ থার্মোডাইনামিক্সের বেসিক কথাবার্তাগুলো বলেছি। হ্যাঁ, এবারে আমাদের বলেছিলাম তিনটে জিনিস আমাদের একটুখানি করে নিতে হবে আর কি। এক হচ্ছে রেসিডিয়াল এনট্রপি ক্যালকুলেট করা। হ্যাঁ, এইটা দু একটা কেস একটুখানি করে দেখে নেওয়া দরকার। দু নম্বর ছিল হচ্ছে যে নাস্ট হিট থিওরেম বা থার্ড ল অফ থার্মোডাইনামিক্সে কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনগুলোকে উল্লেখ করা। আর থার্ডলি ছিল হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্সে আর একটা স্টেটমেন্ট আছে যেটাকে ফাউলার গুগেনহেইম স্টেটমেন্ট বলে, যেটা বেসিক্যালি বলে হচ্ছে যে কোনো ফাইনাইট নাম্বার অফ স্টেপসে তুমি জিরো কেলভিন অ্যাটেন্ড করতে পারো না। সেই পার্টটা একটু আলোচনা করার দরকার ছিল আর কি, মানে জার্নি টুয়ার্ডস অ্যাবসলিউট জিরো। এই তিনটে জিনিস আমাদের একটুখানি আলোচনা করতে হবে, ঠিক আছে? সেই হচ্ছে ব্যাপার। আর তারপরে আমরা হচ্ছে ওই এনসেম্বল সেই কনসেপ্টের মধ্যে আমরা আস্তে 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 চলে যাবো আর কি। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে তোমার রেসিডুয়াল এন্ট্রপি ক্যালকুলেশন, সেটা তো অনেক কেস আছে। হ্যাঁ, এবং থার্ড ল থার্মোডাইনামিক্সের লিমিটেশন তারও হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কেস আছে। সেইগুলো আমরা একটু পরে আসছি। তার আগে আমাদের ওই সময়ের একটু ক্রাইসিস থাকবে, বুঝতে পারছি আজকে আর কি। সেই জন্যে আমরা ওই কেমন করে তোমার ওই জিরো কেলভিন অ্যাটেন্ড করা যায় তার জার্নিটা সম্বন্ধে অল্প কিছু কথাবার্তা বলে অ্যাডাবেটিক ডিম্যাগনেটাইজেশনটা খুব ব্রিফলি বলবো। ব্রিফলি বলে সেইখান থেকে কেমন করে থার্ড অফ থার্মোডাইনামিক্সের যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেটমেন্ট যে জিরো কেলভিন ইজ আনঅ্যাটেনেবল, এই পার্টটাকে একটু এমফাসিস দেওয়ার চেষ্টা করবো। অ্যাডাবেটিক ডিম্যাগনেটাইজেশনের ওভারঅল ক্যালকুলেশন বা ম্যাথামেটিক্স এই পার্টটা আমরা করবো না, জাস্ট বেসিক্যালি কোয়ালিটেটিভলি দেখিয়ে দেবো যে কেমন করে অ্যাডাবেটিক ডিম্যাগনেটাইজেশনের থ্রু দিয়ে তুমি জাস্ট বেসিক্যালি জিরো কেলভিনের দিকে পৌঁছাতে পারো আর কি। সেই জন্য আমি হেডিংটা আগের দিনে কি কি করবো সেইভাবে ব্যাপারটাকে না ভেবে আমি এইরকম করে ব্যাপারটাকে ভাবছি যে আজকে মূল যে আলোচনাটা প্রথম পেজে হবে সেটা হচ্ছে জার্নি টুয়ার্ডস অ্যাবসলিউট জিরো। জার্নি টুয়ার্ড অ্যাবসলিউট জিরো, এই পার্টটা যে আমরা খুব ভালো ফোকাস করবো সেরকম নয়। কারণ অ্যাবসলিউট জিরোর দিকে পৌঁছানোর অনেক স্টেপস আছে, অনেক রাস্তা আছে। তার মধ্যে একটা পার্ট যে সামনে একটু আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডায়াবেটিক ডিম্যাগনেটাইজেশন। এইটুকু পার্ট শুধু আমি দেখতে চাই, অ্যাডায়াবেটিক ডিম্যাগনেটাইজেশন। আচ্ছা, এইটা খুব এক্সটেন্সিভ স্টাডি, মানে একদম যারা খুব ডিটেলে জানতে চাও। হ্যাঁ, বেশ পুরনো কিন্তু ভীষণ ভালো একটা বই আছে, সেটা হচ্ছে সাহায়ান শ্রীবাস্তবের। হ্যাঁ, সাহা শ্রীবাস্তবের এ টেটাইজ অন হিট, অন হিট। কেউ যদি এইটা নিয়ে খুব ডিটেল রিভিউ করতে চায় তাহলে এই বইটা সে ফলো করতে পারে। এই বইটা তোমার মোটামুটি ভাবে 1960 পর্যন্ত কিভাবে লোকে জার্নি টুয়ার্ডস অ্যাবসলিউট জিরো যাচ্ছিল সেইটা বেসিক্যালি খুব এক্সটেন্সিভলি বলা আছে। এবং তারপরের যে পার্টটা, পরের পার্টটা লিসেন লিটারেচার, মানে বোস আইনস্টাইন কনডেনসেশন যখন হয়েছিল সেই কনটেক্সটে দেখবে অনেক ওই জিরো কেলভিন অ্যাটেন্ড করা সেই মতো করে অনেক রিভিউ বেরিয়েছিল আর কি। সেই পার্টটা কেউ চাইলে খুব ডিটেলে বুঝে নিতে পারে। হুম, এটা আমি মানে এই ডিটেলিং জায়গাটা আমি ক্ষেত্রে যাবো না। সাহা শ্রীবাস্তব যথেষ্ট ভালো লেখা আছে এবং পরবর্তীকালে মানে বেশ কিছু রিভিউ অ্যাভেলেবেল, সেগুলো সাহা শ্রীবাস্তবের বই তোমার নিশ্চয়ই জোগাড় করে ফেলতে পারে বা লাইব্রেরিতে আছে।
আর বাকি যে রিভিউ টিভিউগুলো সেইগুলো যারা এমএসসি বা খুব অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাও তাদেরকে আমি সাপ্লাই করে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, এবারে কথা যেটা হচ্ছে যে এই 0 কেলভিন তুমি কেমন করে পৌঁছাতে পারো? এটা হচ্ছে মোদ্দা কথা। মানে 0 কেলভিনের দিকে তোমাকে পৌঁছাতে হবে, তো 0 কেলভিনের দিকে আমি কেমন করে পৌঁছাতে পারি? তার মানে টেম্পারেচার কেমন করে আমি কমাতে পারি? তার অনেক রাস্তা আছে। তাই তো? তাহলে মানে হাউ ক্যান ওয়ান রিডিউস অ্যাবসলিউট টেম্পারেচার? অ্যাবসলিউট টেম্পারেচার মানে অ্যাবসলিউট মানে আমি 0 কেলভিন বলছি না, মানে কেলভিন স্কেলে যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা লোকে কেমন করে জাস্ট করতে পারে, রিডিউস করতে পারে। আচ্ছা, বেশ কিছু কনভেনশনাল রাস্তা আছে। হ্যাঁ, সে কনভেনশনাল রাস্তা দেখো তুমি দেখবে, মানে যদি অনেকগুলো অ্যাপ্রোচ তুমি পরপর করে দেখো, একটা হচ্ছে একটা হাই টেম্পারেচার বডি আছে, একটা লো টেম্পারেচার বডি, তারা একে অপরের কন্ট্যাক্টে আছে। হাই টেম্পারেচার বডি এবং লো টেম্পারেচার বডি যদি একে অপরের কন্ট্যাক্টে থাকে, তাহলে হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে হিটটা যাবে। কখন গিয়ে থামবে? যখন দুদিকে টেম্পারেচারটা তোমার সমান হয়ে যাবে। তুমি জানো যে মানে এই যে ক্যালোরিমেট্রিক যে মেন নীতি, তাতে হাই টেম্পারেচার বডিতে যতখানি হিট ছাড়বে, লো টেম্পারেচার বডিতে এক্স্যাক্টলি ততখানি হিট নেবে। হ্যাঁ, মানে যদি ধরে নাও তোমার মানে দুজনের দুটো মাস তোমাকে বলে দেওয়া হয়েছে, দুজনের স্পেসিফিক হিট তোমায় বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, হাই টেম্পারেচার বডি টেম্পারেচার তোমাকে বলে দেওয়া হয়েছে, লো টেম্পারেচার বডি টেম্পারেচার তোমাকে বলে দেওয়া হয়েছে। মানে ফাইনাল টেম্পারেচারটা কি হবে সেটা কিন্তু তুমি বের করে ফেলতে পারবে। আচ্ছা, এবারে যে তোমার যদি এরকম সিচুয়েশনটা হতো যে তোমার আহ, মানে 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 কি বলবো, মানে এই রকম করে আমি এইভাবে বলি, মানে এই রকম করে তুমি কিন্তু খুব বেশি, মানে খুব লো টেম্পারেচার পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ যেটা সেটা হচ্ছে এই যে যখন দুটো বডির টেম্পারেচার আলটিমেটলি সমান হয়ে যাবে, তখন কিন্তু আর ফার্দার টেম্পারেচার কমানো যাবে না। তার মানে মোস্ট ট্র্যাডিশনাল রাস্তা যেটা, সেটা হচ্ছে যে যে হোয়েন এ হাই টেম্পারেচার বডি is kept in contact, kept in thermal contact to a low temperature body, then temperature of high temperature body decrease. আচ্ছা, ধরো আমি এরকম একটা সিচুয়েশন বলছি, এদের মধ্যে একটা মানে ওয়াল আছে, মানে মানে বলবো এটাকে ডায়াথার্মাল ওয়াল আছে ধরো একটা এখানে, যাতে করে একটা দিক থেকে আরেকটা দিকে হিটটা যেতে পারে। অ্যাডাবেটিক ওয়াল হলে হবে না, কিন্তু ডায়াথার্মাল ওয়াল একটা আছে। আচ্ছা, ধরে নাও এর মাস M1, স্পেসিফিক হিট হচ্ছে S1, এর মাস হচ্ছে M2, স্পেসিফিক হিট হচ্ছে S2, এর টেম্পারেচার ধরে নাও T1, এর টেম্পারেচার T2, যেখানে T1টা গ্রেটার দ্যান T2। মানে এই বাঁ দিকটা হচ্ছে হাই টেম্পারেচার বডি, ডান দিকটা হচ্ছে লো টেম্পারেচার বডি। এবারে তোমার যদি ফাইনাল টেম্পারেচারটা, ফাইনাল টেম্পারেচার যদি তোমার T হয়, তাহলে কি হবে? M1, সরি, কি হবে? M1 S1 এ কতখানি টেম্পারেচার ছাড়বে? T1 মাইনাস T। এ কতখানি টেম্পারেচার নেবে? M2 S2 T মাইনাস T2। এইটা ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার প্রিন্সিপাল, সেইখান থেকে তুমি ফাইনাল টেম্পারেচারটা বের করতে পারছো। আচ্ছা, ফাইনাল টেম্পারেচার বের করার জন্য তুমি দেখো কেমন করে এগোচ্ছ না। তোমার এই ধরো আমি যদি এইরকম করে ভাবি, M1 S1 T1 প্লাস এদিক থেকে এটা চলে এলো M2 S2 T2, এটা ডান দিকে চলে গেলে M1 S1 প্লাস M2 S2 ইন্টু T। তাই তো? M1 S1 T1, এখান থেকে M2 S2 T2 বাঁ দিকে চলে এসে এটা প্লাস হয়ে গেল। আর M1 S1 Tটা ডান দিকে পাঠিয়ে দাও, আর এখানে M2 S2 T আছে, Tটা কমন চলে গেল। তাহলে এখান থেকে ফাইনাল টেম্পারেচার থেকে তোমার দাঁড়িয়ে যাচ্ছে M1 S1 T1 প্লাস M2 S2 T2, সেখান থেকে বাই হচ্ছে M1 S1 প্লাস হচ্ছে
এম2 এস। এবারে খেয়াল করে দেখো, এই যে ফাইনাল টেম্পারেচার তুমি পৌঁছাচ্ছ, এই ফাইনাল টেম্পারেচার লোয়েস্ট ভ্যালুটা কি হতে পারে? লোয়েস্ট ভ্যালুটা হতে পারে তোমার এই লো টেম্পারেচার বডি যেটা আছে, এই লো টেম্পারেচার বডি টেম্পারেচারের সঙ্গে সমান হতে পারে। মানে এর টেম্পারেচার T1টা বেশি, T2টা কম, এদিক থেকে হিটটা হচ্ছে এদিকে তোমার চলে আসছে, সেখানে এই বডি টেম্পারেচারটা কমছে, এই বডি টেম্পারেচারটা বাড়ছে, করে যখন দুদিকে টেম্পারেচার সমান হয়ে যাবে তখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। এবার সেই ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা হচ্ছে তোমার টি। আর এবারে এই টেম্পারেচারের লোয়েস্ট পসিবল ভ্যালু হতে পারে লো টেম্পারেচার বডির যে টেম্পারেচার তার সঙ্গে সমান। এবং যদি তুমি ধরে নাও যে হাই টেম্পারেচার বডির তুলনায় লো টেম্পারেচার বডিটা যে হিউজ, মানে বিশাল বড় একটা, তখন হচ্ছে টিটা ভেরি ক্লোজ টু T2 পর্যন্ত তুমি জাস্ট পৌঁছতে পারো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই মেথডে লোয়েস্ট পসিবল টেম্পারেচার যেটা তুমি অ্যাটেন্ড করতে পারো সেটা হচ্ছে লো টেম্পারেচার বডি, যেটা তার টেম্পারেচারের সঙ্গে সমান। হুম, এই হচ্ছে কথাটা। তার মানে যেটা কথা হচ্ছে, এই মেথডে টেম্পারেচার কমানোর জন্য তোমাকে আর একটা বডি তোমাকে খুঁজে পেতে হচ্ছে, যার টেম্পারেচারটা অলরেডি, মানে লো টেম্পারেচার বডি একটা মেটেরিয়াল তোমাকে খুঁজে পেতে হচ্ছে আর কি, বা মানে তোমাকে তৈরি করে রাখতে হচ্ছে। এবারে কথাটা হচ্ছে ওই যে সকাল লো টেম্পারেচার বডিটা, সেই লো টেম্পারেচার বডির টেম্পারেচারটা তুমি আবার কতটা কম রাখতে পারো, সেটা এবারে বোঝার দরকার আছে আর কি। ঠিক আছে? তার জন্য এবারে আরো অন্যান্য মেথড গুলো তোমাকে পরপর পরপর করে ইউজ করতে হবে। আচ্ছা, 2 নম্বর যে ইম্পর্টেন্ট মেথডটা ধরো, হ্যাঁ, তুমি যেটা থার্মোডাইনামিক্সকে ইউজ করে তুমি অনেক সময় যে কাজগুলোকে করতে পারো আর কি, যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি অ্যাডায়াবেটিক এক্সপানশন করলে। অ্যাডায়াবেটিক এক্সপানশন অফ এ ফ্লুইড, একটা ফ্লুইডের অ্যাডায়াবেটিক এক্সপানশন করছো, সেইখান থেকে তোমার টেম্পারেচার কমতে পারে। আচ্ছা, এই এর যে করসপন্ডিং ওয়ার্কিং ফর্মুলাটা কিসের উপর দাঁড়িয়ে আছে? এটা দাঁড়িয়ে আছে তার বেসিক্যালি হচ্ছে যে তোমার ধরে নাও মানে মানে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি একটা আইডিয়াল গ্যাস কনসিডার করছি। অ্যাজুমিং আইডিয়াল গ্যাস কি হচ্ছে না, যদি আইডিয়াল গ্যাস তুমি কনসিডার করো, তাহলে ধরে নাও যে মানে অ্যাজুমিং আইডিয়াল গ্যাস, তোমার ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স তোমায় কি বলছে? ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স তোমায় বলে দিচ্ছে ডিউ ইকুয়াল টু ডিকাট কিউ প্লাস ডিকাট ডব্লিউ। এবার এইটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে ফর অ্যাডাবেটিক প্রসেস। অ্যাডাবেটিক প্রসেসের জন্য ডিকিউ পার্টটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, পরে থাকে ডিউ ইকুয়াল টু ডিকাট ডব্লিউ। এবারে যদি আইডিয়াল গ্যাস হয়, ডিউটা যদি অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার বলে, এটা হয়ে যাচ্ছে এন সিভি বার ইন্টু টেম্পারেচারের চেঞ্জটা, ধরো ডেল্টা টি বা ডিটি যাই বলো না কেন, এটা এটা ধরো ঠিক আছে, এন সিভি বার ইন্টু ডিটি এটা। আর ডান দিকে যে ওয়ার্কটা, এর ওয়ার্কটা যদি এক্সপানশন ওয়ার্ক তুমি করো, তাহলে সেই ওয়ার্কটা হচ্ছে নেগেটিভ, এবং সেই নেগেটিভ ওয়ার্কটা কত না মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। হ্যাঁ, ডিকার ডব্লিউটা মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এই যে ওয়ার্কটা, এই ওয়ার্কটা হচ্ছে তোমার লেস দেন জিরো ফর এক্সপানশন, মানে এক্সপানশনের জন্য পিভি টাইপের ওয়ার্কটা হচ্ছে তোমার নেগেটিভ হয়, এটা হয়। তার মানে এটা ইমপ্লাই করবে কি, ইমপ্লাই করবে যে ডিটা লেস দেন জিরো, তার মানে দেয়ার মাস্ট বি এ কুলিং। এবার নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এক্স্যাক্টলি তুমি এই ইকুয়েশনটা পাবে না, কারণ তখন ডিউটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন না, সে বেসিক্যালি ভলিউমের ফাংশন থাকতে পারে, তাহলে সেইটাকে তোমাকে ইনকর্পোরেট করতে হবে। কিন্তু ইউজুয়ালি তুমি দেখতে পাবে সেক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি টেম্পারেচারটা কমবেই। তাহলে এই দেখো, এই অ্যাডাপিং এক্সপানশন করলে কতটা বেশি ওয়ার্ক তুমি পেলে, সেই ওয়ার্কটা কিন্তু নেগেটিভ, ঠিক ততটা বেশি টেম্পারেচার কমবে, এবং অবভিয়াসলি সেটা এন সিবি বার দিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে, এন সিবি বারের উপরে নির্ভর করবে, অর্থাৎ অ্যামাউন্ট কতটা নিচ্ছ, কোন সাবস্টেন্স তুমি ইউজ করছো, তার মতো করে টেম্পারেচার ডিক্রিজটা তোমার ঠিক হবে আর কি। হ্যাঁ, মানে তুমি যদি এটাকে একটা মানে ইয়ে হিসেবে ভাবো, মানে কি বলবো, মানে একটা ফাইনাইট চেঞ্জ হিসেবে ভাবো আর কি, তাহলে এটা এন সিবি বার এখানে ডেল্টা টি লিখবো, বা এন সিবি বার এখানে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল এরকম করে লিখবো। আর এই ওয়ার্কটা তখন তোমাকে এক্স্যাক্টলি ফর্মটাকে পেতে হবে, এই পার্টটাকে ইন্টিগ্রেট করেই হোক, বা ইরিভার্সেবল প্রসেস হলে তোমার, মানে যদি আমি ধরো মানে কথার কথা বলছি, সেটা ইরিভার্সেবল, মানে মোস্ট অফ দ্য এক্সপানশন তো ইউজুয়ালি ইরিভার্সেবল হয়, রিভার্সেবল একটা হাইপোথেটিক্যাল কেসেই হয়। ইরিভার্সেবল এক্সপানশনের জন্য যদি তুমি দেখো এইটা, এইটাকে আমি লিখতে পারি এন সিবি বার, তাহলে এইটা ফাইনাল টেম্পারেচার ধরো, আর ইনিশিয়াল টেম্পারেচার একটা ছিল, সেটা হয়ে যাবে মাইনাস পি ফাইনাল ইন্টু
ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। হ্যাঁ, মানে এইটা হচ্ছে ওয়ার্কের পরিমাণটা, এটা ভি ফাইনাল ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল এটা। তাহলে এবারে তুমি যদি এখান থেকে ধরো টি এফ মাইনাস টি আইটাকে দেখো, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার পি মাইনাস পি ফাইনাল, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ডিভাইডেড বাই তোমার এন সিভি বার। এখান থেকে কেউ যদি ফাইনাল টেম্পারেচারটা পেতে চায় তাহলে সেটা টি ওয়ান মাইনাস পি টু ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ডিভাইডেড বাই, ভালো করে দেখি, এখান থেকে তোমার ফাইনাল টেম্পারেচার যেটা, ফাইনাল টেম্পারেচার টি ফাইনালটা তুমি লিখতে পারবে কি করে, টি ওয়ান মাইনাস পি ফাইনাল ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ডিভাইডেড বাই হচ্ছে এন সিভি বার। ঠিক আছে, এই হচ্ছে রাস্তাটা। দেখো তাহলে অ্যাডায়াবেটিক এক্সপানশন করে আমি আইডিয়াল গ্যাস ধরে নিয়ে কিন্তু পুরো ব্যাপারটাকে করছি, আবার বলছি, না হলে কিন্তু এই ডিউটা তুমি এন সিভি বার ডিটি লিখতে পারতে না, তার সঙ্গে হচ্ছে ওই একটা ডেল ইউ বাই ডেল ভি কনস্ট্যান্ট টি ইন্টু ডিভি এরকম একটা টার্ম থেকে যেত আর কি। সেইটা আর বললাম না, সেটা তুমি থার্মোডাইনামিক ক্লাসিক্যাল থার্মোডাইনামিক যখন পড়বে তখন নিজের মতো করে পড়ে নেবে। অন্তত আইডিয়াল গ্যাস যদি হয় তাহলে ফাইনাল টেম্পারেচারটা কেমন জায়গায় পৌঁছাবে, আমি আগের ক্ষেত্রে ফাইনাল টেম্পারেচারটা কিভাবে পাবে তুমি দেখলে, এক্ষেত্রে ফাইনাল টেম্পারেচার কোন ফর্মুলা দিয়ে কিভাবে তুমি পাবে সেটা দেখে নিতে পারছো। এবং পরিষ্কার দেখো যেহেতু এই 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 যে মানে ঠিক আছে, মানে যেটা হচ্ছে যে এটা ইনিশিয়াল টেম্পারেচার এইটা ছিল, সেইখান থেকে টেম্পারেচার কিছুটা কমে যাচ্ছে এবং কতটা কমে যাচ্ছে সেটা বেশি হচ্ছে তোমার এইটা। তাহলে অ্যাডায়াবেটিক এক্সপানশন করে এরকম করে তুমি টেম্পারেচারটা কমাতে পারো। আচ্ছা, আর কি রকম করে টেম্পারেচার কমানো যেতে পারে, দেখো ক্লাসিক্যালি জুল থমসন এক্সপানশন করে টেম্পারেচার কমানো যেতে পারে। জুল থমসন এক্সপানশন করে টেম্পারেচার কমানো যেতে পারে। আচ্ছা, জুল থমসন এক্সপানশন করে যখন টেম্পারেচার কমাচ্ছ, এই পুরোটা কিন্তু নির্ভর করবে জুল থমসন কোফিসিয়েন্টের উপরে, তাই তো? তোমার এটা জানা আছে নিশ্চয়ই যে মানে এমনি জুল থমসন কোফিসিয়েন্ট এক্সপেরিমেন্টটা তো খুব ডিটেলে পড়া হয়েছে মানে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের মধ্যে। সেটা আমি পড়াই বা না পড়াই তোমরা নিশ্চয়ই বিএসসি লেভেলে পড়েছো আর কি। তাহলে এখানে এই জুল থমসন কোফিসিয়েন্ট বলে একটা জিনিস তোমাকে বুঝে নিতে হয়। কোফিসিয়েন্ট মিউ জেটি এইটা, এটা বাই ডেফিনেশন হচ্ছে ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ হয়। এইটাকে তুমি লিখতে পারো মাইনাস ওয়ান ওভার সিপি ইন্টু ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পি, এরকম ভাবে লিখতে পারো। আবার এইটাকে তুমি একটু ভেঙে লিখতে পারো মাইনাস ওয়ান ওভার সিপি ইন্টু ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট। তোমরা কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট জানলে তুমি সেখান থেকে মিউ জেটিটাকে বের করে ফেলতে পারছো। আচ্ছা, এবারে এইখানে যেটা কথা সেটা হচ্ছে যে তোমার এই যে এইখান থেকে তুমি দেখো যদি ডি টিটাকে বের করতে, কারণ ডি টিটা সেটা হচ্ছে মিউ জেটি ইন্টু ডিপি। এটা টেম্পারেচার চেঞ্জ যদি কেউ ক্যালকুলেট করতে চায়, প্রথম কথা মিউ জেটিটা এই এক্সপ্রেশন থেকে বের করে দেবে। মানে কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট জানলে তুমি মিউ জেটির এক্সপ্রেশনটাকে বের করে ফেলতে পারছো। তাহলে এবারে যদি তোমার ফাইনাল টেম্পারেচার টিএফ হয়, ইনিশিয়াল টেম্পারেচার যদি টিআই হয়, সেটা কি হবে ইন্টিগ্রাল জুল থমসন কোফিসিয়েন্ট ইন্টু ডিপি। ধরে দাও এক্সপানশনটা ইনিশিয়াল প্রেশার টিআই থেকে ফাইনাল প্রেশার টিএফ পর্যন্ত গেছে, তো সেইখান থেকে ফাইনাল টেম্পারেচার তুমি পেয়ে যাচ্ছ টিআই প্লাস ইন্টিগ্রাল টিআই থেকে টিএফ মিউ জেটি ইন্টু ডিপি। তার মানে যেটা কথা যে যদি তোমাকে একটা ইকুয়েশন অফ স্টেট বলে দেয় বা এক্সপেরিমেন্টালি মিউ জেটির ভ্যালু তোমাকে বলে দেয়, সেটা তুমি বসাবে। এবার জেটি এক্সপানশন মানে একটা ইনিশিয়াল প্রেশার থেকে ফাইনাল প্রেশারে তুমি যাচ্ছ, কোন প্রেশার থেকে কোন প্রেশারে গেলে ইনিশিয়াল প্রেশার যদি পিআই হয়, ফাইনাল প্রেশার যদি তোমার পিএফ হয়, তাহলে তার জন্য এই চেঞ্জটা তুমি দেখতে পাচ্ছ, আর টিএফটা হয়ে যাবে তোমার করসপন্ডিং এটা। এবং এখানে আরো বেশ কিছু কিছু কথাবার্তা থাকে, সেটা হচ্ছে যে মানে এগুলো সব জানো, তবু আমি বলছি একটুখানি, যে আমি যদি এদিকে টেম্পারেচার আর এদিকে আমি প্রেশার প্লট করি এইটা,
তাহলে এরকম একটা কার্ভ পাওয়া যায়, যেটা বেসিক্যালি তোমার ইনভার্সন কার্ভ। এরকম একটা কার্ভ মোটামুটি ভাবে পাওয়া যায় আর কি, ইনভার্সন কার্ভ। এই জায়গাটা মিউ যেটা সেটা বেসিক্যালি গ্রেটার দ্যান জিরো হয়, আর এই জায়গাটা মিউ যেটা লেস দ্যান জিরো হয়। আর কার্ভের উপরে সবসময় মিউ যেটা হচ্ছে তোমার জিরো হয়। আচ্ছা, এবং খেয়াল করে দেখো, যখন এক্সপানশন যেহেতু হচ্ছে, এক্সপানশন মানে ডিপিটা অলওয়েজ নেগেটিভ, মানে এটা তো আলটিমেটলি যেটি এক্সপানশন, জুল থমসন এক্সপানশন মানে হচ্ছে ফর যেটি এক্সপানশন প্রেশারটা সবসময় কমতে হবে, অর্থাৎ হাই প্রেশার থেকে তোমার প্রেশারটা কিন্তু সবসময় তোমায় কমতে হচ্ছে, এটা। তাহলে এবারে মিউ যেটি যদি ডেল টি বাই ডেল প্যাট কনস্ট্যান্ট এইচ হয়, এখানে ডিপিটা যদি অলওয়েজ নেগেটিভ হয়, এটা কি ইমপ্লাই করবে? ইমপ্লাই করবে যে ডিপি সাইন আর মিউ এর সাইন কিন্তু আলাদা। মানে ডিএল পিটা, এই ডিপিটা যদি তোমার অলওয়েজ নেগেটিভ হয়, তার মানে মিউ জেটি আর ডিটির সাইন কিন্তু তোমার উল্টো হতে হচ্ছে। তার মানে যে এই যে এই ডিটিটা, মানে আচ্ছা এইটা আরেকটু এইভাবে লিখি, তাহলে এটা ইমপ্লাই করছে যে, এটা ইমপ্লাই করছে যে মিউ জেটি যখন পজিটিভ, জুল থমসন কোএফিসিয়েন্ট যখন গ্রেটার দ্যান জিরো, তখন ডিটিটা লেস দ্যান জিরো, তার মানে কুলিং হচ্ছে। যখন মিউ জেটিটা লেস দ্যান জিরো, তখন ডিটিটা গ্রেটার দ্যান জিরো, তার মানে হিটিং হচ্ছে। আর যখন মিউ জেটি ইকুয়াল টু জিরো, তখন ডিটিটাও ইকুয়াল টু জিরো হচ্ছে, তখন নাইদার হিটিং নট কুলিং। আচ্ছা, এই পরের কেসটা দুরকম করে তোমার ভাবতে হবে, যে মিউ জেটি যদি অলওয়েজ জিরো হয়, তাহলে কখনোই হিটিং কখনোই কুলিং হবে না। আর যদি একটা নর্মালি রিয়েল গ্যাস তুমি কনসিডার করো, তার ক্ষেত্রে এটা তুমি দেখতে পাবে যে একটা পার্টিকুলার পয়েন্ট আছে, যে পয়েন্টে এই এই ভেতরটা হচ্ছে কুলিং রিজিয়ান আর বাইরেটা হচ্ছে হিটিং রিজিয়ান। তাহলে এই হিটিং হতে হতে কুলিং, বা কুলিং হতে হতে হিটিং হচ্ছে, এই লাইনের উপর থেকে চেঞ্জ হচ্ছে আর কি। সেখানে এই কার্ভের উপরে যে পয়েন্টগুলো, সেগুলো বেসিক্যালি ইনভার্সন পয়েন্ট, হ্যাঁ, যেখানে হিটিং এবং কুলিং তার রোলটাকে চেঞ্জ করে। আচ্ছা, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে, এই দেখো একটা পার্টিকুলার প্রেশার আছে, এই যে পার্টিকুলার প্রেশার আছে, এটা ধরো পি ম্যাক্স বলছি। এই ম্যাক্সিমাম মানে আমার প্রেশারটা কিন্তু সবসময় হতে হবে পিটা লেস দেন পি ম্যাক্স হতে হবে তোমার কুলিংটা হওয়ার জন্য। তাহলে ফর কুলিং কত করে জিনিস খেয়াল করো, যে আমি তো টেম্পারেচারটা কমাতে চাইছি, তাহলে সবসময় টেম্পারেচার কমাতে পারবো কিনা। প্রথম কথা হচ্ছে, এই যে ডোমের ভেতরে যদি তুমি থাকো, তবেই তোমার টেম্পারেচার কমানোর গল্প, তবেই কুলিং হবে। বাইরে থাকলে তুমি কিন্তু টেম্পারেচার কমাতে পারবে না। সেটা গ্যারান্টেড হবে কখন, যখন এই যে প্রেশারটা আমি বলেছি, এই প্রেশারটা পিম্যাক্সের থেকে কম হতে হবে। আর দুটো জিনিস, সেটা হচ্ছে এই যে একটা মিনিমাম ইনভার্সন টেম্পারেচার আছে, ধরো এটা একটা টিআই মিনিমাম বলছি, আর এইখানে একটা টেম্পারেচার আছে ধরো টিআই ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার। এইটা হতে হবে, তার সঙ্গে টিটা কিন্তু তোমার এই টিআই মিনিমাম থেকে টিআই ম্যাক্সিমাম তার মধ্যে থাকতে হবে। যদি তোমার এর বাইরে চলে যায়, অর্থাৎ তোমার স্যার এটা কি স্যার ইনভার্সন টেম্পারেচার তো হ্যাঁ, টিআইটা? টিআইটা হচ্ছে ইনভার্সন টেম্পারেচার। হ্যাঁ, একটা মিনিমাম ইনভার্সন টেম্পারেচার, ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার এখানে। হ্যাঁ, তাহলে যেটা কথা হচ্ছে যে মিনিমাম টেম্পারেচার, ইনভার্সন টেম্পারেচারটা অনেক ক্ষেত্রে ইউজুয়ালি 0 কেলভিনের খুব কাছাকাছি চলে যায়। প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটাকে নিয়ে। যদি কোনো একটা সাবস্টেন্স থাকে যার ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা হচ্ছে, মানে এক্সপেরিমেন্টাল টেম্পারেচার ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার উপরে আছে, তার ক্ষেত্রে কিন্তু যেটি এক্সপানশন করলে তুমি কুলিংটা পাবে না। কুলিংটা পাবে তখনই যখন হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল টেম্পারেচারটা ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার থেকে তোমার নিচে থাকে। ঠিক আছে? তার মানে এটা গল্প দেখো যে, যে অনেক ক্ষেত্রেই হচ্ছে তুমি যদি খুব কাছাকাছি, মানে খুব লো টেম্পারেচারে পৌঁছাতে চাও, ফুল টেম্পারেচারে পৌঁছাতে গেলে হাইড্রোজেন বা হিলিয়াম এই ধরনের গ্যাসের ক্ষেত্রে হচ্ছে প্রি কুলিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওদের ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা খুব কম হয়। এবং ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা বেসিক্যালি নির্ভর করে তোমার যদি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যত বেশি হবে, ইন্টারমলিকুলার রিপালশন যত কম হবে, ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা হচ্ছে তত তোমার বেশি হবে। মানে এটা এমনি ভ্যান ডল গ্যাসকে যদি স্ট্যান্ডার্ড হিসেবে তুমি ধরো, তাহলে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার 2a/RB হয়, যেখানে এটা রিপ্রেজেন্ট করে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আর বিটা রিপ্রেজেন্ট করে ইন্টারমলিকুলার রিপালশন। ঠিক আছে? সেটা স্পেশালি ভ্যান ডাল গ্যাসের জন্য। অন্যান্য সাবস্টেন্সের ক্ষেত্রে তোমার এই ইনভার্সন টেম্পারেচার বের করে বিভিন্ন রকমের ফর্মুলা আছে, সেটা আলাদা কথা। তো এটা কথা হচ্ছে যে যেটি এক্সপানশন করে তুমি টেম্পারেচারটা কমাতে পারো। হিস্টোরিক্যালি লোকে এয়ার থেকে যে বিভিন্ন গ্যাসগুলোকে বাই ফ্র্যাকশনাল লিকুইফ্যাকশন সেপারেট করতো,
তারা এই জুল থমসন টেকনিকটাকে যে ইউজ করতো, এই গ্যাসটাকে নিয়ে বেসিক্যালি এক্সপানশন করছে, টেম্পারেচারটা কমছে। এবারে বিভিন্ন গ্যাসের যেহেতু বয়লিং পয়েন্ট আলাদা, হ্যাঁ, বা তার লিকুইফ্যাকশন পয়েন্টগুলো হচ্ছে আলাদা আলাদা, সেই মতো করে তুমি এয়ার থেকে বিভিন্ন গ্যাসগুলোকে এবার ফ্র্যাকশনাল লিকুইফ্যাকশন কিন্তু এই জুল থমসন এক্সপানশন করে তুমি করতে পারতে, মানে টেম্পারেচার কমাতে পারতে। ঠিক আছে, তাহলে এই একটা রাস্তা ক্লাসিক্যালি তোমার টেম্পারেচার কমানোর রাস্তা। ঠিক আছে, আচ্ছা তারপরে ধরো আরো যে ধরনের রাস্তা, আমি জাস্ট কতগুলো বলছি। মানে ধরো তুমি যদি এইভাবে একটা করো যে স্পন্টানিয়াস ভেপোরাইজেশন অফ এ লিকুইড which is in contact with a body। আর একটা হতে পারে তুমি স্পন্টেনিয়াস ভেপোরাইজেশন করছো একটা লিকুইডের, যে লিকুইডে কোনো একটা বডি আবার কন্ট্যাক্টে আছে। তার তুমি একটা বডি নিয়েছো, এটা এবার এইখানে তুমি একটা লিকুইড বা কিছু একটা নিয়ে নিয়েছো, আর লিকুইডটা ভেপোরাইজ হচ্ছে। ভেপোরাইজ হলে কি হবে, আচ্ছা ভেপোরাইজেশনের যে লেটেন্ট হিটটা এই বডি থেকে নেবে, ভেপোরাইজেশন লেটেন্ট হিটটা হচ্ছে লিকুইড থেকে নেবে, আর লিকুইডটা যেহেতু অন্য একটা বডির কন্ট্যাক্টে আছে, এই বডির কন্ট্যাক্ট আছে, তাহলে অটোমেটিক কি হবে, বডির টেম্পারেচার তোমার আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে নর্মাল ফিলোজফিটা আর কি। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ফর মানে মানে ব্যাপারটা হচ্ছে ফর ভেপোরাইজেশন it requires latent heat। ভেপোরাইজেশন জন্য তোমার লেটেন্ট হিটটা হচ্ছে দরকার। ফর ভেপোরাইজেশন it requires latent heat। ঠিক আছে, এবারে এবারে যেহেতু as it takes the latent heat from the rest part of the liquid, মানে লিকুইড থেকে কিছুটা পোর্শন ভেপোরাইজ করছে, তাহলে লিকুইড যে বাকি পোর্শনটা পড়ে আছে সেইখান থেকে সে বেসিক্যালি হিটটাকে নিচ্ছে। তাহলে অ্যাজ ইট টেক্স দ্য হিট ফ্রম দ্য রেস্ট পার্ট অফ দ্য লিকুইড, তাহলে কি হচ্ছে, তাহলে রেস্ট পার্ট অফ দ্য লিকুইড ইজ কুল। এবারে যদি এটা হয় যে ইফ দিস ইজ এগেন ইন কন্ট্যাক্ট টু দ্য টু এনি মানে অন্য মেটেরিয়াল আর কি, টু এ বডি, to a body, then body temperature will decrease। এটা তো ব্যাপারটা। আচ্ছা এইরকম করে তুমি অনেক কম টেম্পারেচার পর্যন্ত পৌঁছাতে পারো, মানে পার্টিকুলারলি যদি তুমি লিকুইড হিলিয়ামটাকে লিকুইড হিসেবে ব্যবহার করো, যে লিকুইডটা তুমি ভেপোরাইজ করছো সেটা তুমি হিলিয়াম নাও, খুব লো টেম্পারেচার পর্যন্ত হিলিয়াম হচ্ছে লিকুইড থাকতে পারে আর কি এইটা, তাহলে কিন্তু তুমি বডি টেম্পারেচারটা অনেকটা মানে তুমি জাস্ট কয়েক কেলভিন পর্যন্ত পৌঁছাতে পারো। কিন্তু এই 4 কেলভিনের নিচে গিয়ে যে সমস্যাটা হতে আরম্ভ করলো, তখন এই লিকুইড হিলিয়াম সে অ্যাবনর্মাল বিহেভিয়ার শুরু করলো। এই অ্যাবনর্মাল বিহেভিয়ার যখন শুরু করছে তখন সেই ফ্লুইড সুপার ফ্লুইড ফেজ ট্রানজিশন হ্যানা ত্যানা সেগুলো পরে ভালো করে আলোচনা করা যাবে ওই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের কন্টেক্সটে আর কি, তখন আমরা আলোচনা করবো আর কি এটা। তখন আর সে মানে ওর থেকে আর মানে সেভারেল কেলভিন পর্যন্ত তুমি পৌঁছে যেতে পারো, তার থেকে কম টেম্পারেচার তুমি আর কিন্তু কোনো রকম ভাবেই পৌঁছাতে পারছো না আর কি এটা। আচ্ছা এবারে এখানে দেখো, এখানে এই যে তুমি যদি অ্যাকচুয়ালি যখন ভেপোরাইজেশনটা হচ্ছে তোমার ফাইনাল টেম্পারেচারটা কোথায় পৌঁছাতে পারবে না, ফাইনাল টেম্পারেচারটা তুমি দেখো মানে লোয়েস্ট পসিবল টেম্পারেচার যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার ফ্রিজিং পয়েন্ট অফ দ্য লিকুইড সেখানে। এবার লিকুইড যখন ফ্রিজ করে যায়, সে সলিডিফাই করে যায়, সলিড ইউজুয়ালি প্রায় ভেপোরাইজ করে না, মানে প্রায় নন ভোলাটাইল হয়ে যায় আর কি, তখন আর কোনো কাজ করতে পারবে না। তার মানে এই এই যে টেকনিক
করে তুমি মিনিমাম টেম্পারেচার যেটা অ্যাটেন্ড করতে পারো, মিনিমাম টেম্পারেচার that can be reached is the freezing point of the liquid. Is the freezing point of the liquid to be vaporized. এবার চেনা সাবস্টেন্সের মধ্যে সবচেয়ে কম টেম্পারেচার পর্যন্ত লিকুইড থাকতে পারে সেটা বেসিক্যালি হিলিয়াম। তাহলে হচ্ছে হিলিয়াম মে বি এ প্রপার চয়েস টু অ্যাচিভ very low temperature using this method. ঠিক আছে, কারণ অন্যান্য যে সমস্ত গ্যাসগুলো আছে বা অন্যান্য যে সমস্ত লিকুইডগুলো আছে তারা কিন্তু তার থেকে অনেক কম টেম্পারেচারেই, মানে তার থেকে অনেক আগেই হচ্ছে সলিডিফাই করে যায়। লিকুইড হিলিয়াম সে হচ্ছে তোমার অনেকটা মানে অনেকটা কম টেম্পারেচার পর্যন্ত সে লিকুইড ফর্মে থাকে, সেখানে লিকুইড হিলিয়াম হচ্ছে একটা প্রপার চয়েস হতে পারে এই টেকনিকে ভীষণ কম টেম্পারেচার অ্যাচিভ করার জন্য। সেখান থেকে তুমি আপ টু 4 কেলভিন পর্যন্ত পৌঁছে যেতে পারলো, তার থেকে কম টেম্পারেচার কিন্তু পৌঁছানো খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এই একটা জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল এটা? আচ্ছা, 5 নম্বর তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি একটা গ্যাসের ডিজর্পশন করতে পারো, মানে জাস্ট সিম্পলি desorption of a gas from solid surface. Desorption of a gas from solid surface. আচ্ছা, এটা কি করে হচ্ছে? আচ্ছা, তুমি অ্যাবজর্পশন দেখো, মানে তুমি ইউজুয়ালি মানে স্পন্টানিয়াস অ্যাবজর্পশন of a gas on solid surface is exothermic. Spontaneous absorption of gas on solid surface is exothermic. তার কারণটা তোমাদের জানা আছে, মানে যদি আমি কোনো ডিসোসিয়েশন যদি না হয়, মানে ইফ দেয়ার ইজ নো মানে ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন আমি বলছি না, মানে হয়তো হাইড্রোজেনের অ্যাডজর্পশন আর প্যালাডিয়াম সালফেট এটা এক্সোথার্মিকের বদলে এন্ডোথার্মিক হতে পারে, সেই স্পেশাল এক্সাম্পলগুলো আমি বলছি না। ইফ দেয়ার ইজ নো ডিসোসিয়েশন, কোনো ডিসোসিয়েশন যদি না হয়, তাহলে ফর ফিজিক্যাল অ্যাডজর্পশন অন্তত, মানে কেমিক্যাল অ্যাডজর্পশনটা অসুবিধে, ফর ফিজিক্যাল অ্যাডজর্পশন দেখো এই প্রসেসটা কিন্তু এনট্রপিক্যালি প্রসেসটা আনফেভারেবল হবে, কারণ একটা গ্যাস যে র্যান্ডম বা ক্যাওটিক ওয়েতে ঘুরে বেড়াতে পারতো, সে যখন সলিড সারফেসে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তাহলে এনট্রপিটা কমবে, সেটা বলাই বাহুল্য। এবারে যেহেতু তোমার ডেল্টা জিটা হচ্ছে তোমার ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এইটা লেস দেন জিরো হতে হবে ফর স্পন্টানিয়াস অ্যাবজর্পশন। স্পন্টানিয়াস অ্যাবজর্পশনের জন্য যেটা এটা তোমার নেগেটিভ হতে হবে, তাহলে সেইখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ, ডেল্টা এইচটা দেখো অবশ্যই তোমার লেস দেন জিরো হতে হচ্ছে, কারণ ডেল্টা এস যদি নেগেটিভ হয় তাহলে টি ডেল্টা এস এবার সেখানে পজিটিভলি কন্ট্রিবিউট করবে, আর ডেল্টা জি যদি নেগেটিভ হতে হয় তাহলে ডেল্টা এইচ থেকে অবশ্যই তোমার নেগেটিভ হতে হবে, তার মানে প্রসেসটা হচ্ছে এক্সোথার্মিক হবে। আচ্ছা, এটা আমাদের জানা আছে। এবারে তার উল্টো প্রসেসটা, তাহলে অ্যাডজর্পশনের উল্টো যদি হয় ডিজর্পশন, সেটা এন্ডোথার্মিক হবে। তাহলে এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে ডিজর্পশন মানে স্পন্টানিয়াস ডিজর্পশন, spontaneous desorption of gas
from solid surface must be endothermic। আর এবারে দেখো যদি প্রসেসটা তোমার এন্ডোথার্মিক হয় তার মানে কি, যখন ডিজলভ করবে সে গ্যাসটা, তখন সে এই যে এই ডিজলভ করার জন্যে তোমার করসপন্ডিং হিটটা সে পাবে কোথায়, মানে মানে এন্ডোথার্মিক কথাটা মানে কি, এন্ডোথার্মিক মানে তো ডেল্টা এইচটা তোমার গ্রেটার দ্যান জিরো। তো ডেল্টা এইচ যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে ডিজলভ যখন করছে তাকে হিট কিছুটা অ্যাবজর্ব করতে হচ্ছে। ডেল্টা এইচ লেস দ্যান জিরো মানে এক্সোথার্মিক মানে হচ্ছে হিট রিলিজ করে দেওয়া, আর মানে এটা হচ্ছে এক্সোথার্মিক হলো। তো সেখানে কি হবে, মিডিয়ামটা গরম হবে। কিন্তু যখন এন্ডোথার্মিক হয়ে যাচ্ছে, এন্ডোথার্মিক মানে হচ্ছে ভেবে সেখানে হিট অ্যাবজর্ব করতে হচ্ছে, আর হিটটা যখন অ্যাবজর্ব করতে হিট পাবে কোথা থেকে, তাহলে তার মানে দি গ্যাস এই অ্যাবজর্ব দিস হিট ফ্রম দ্য সলিড সারফেস, মানে যে সারফেসে সে চিটকে ছিল সেইখান থেকে যখন সে ডিজলভ করছে তাহলে সেই হিটটা সে সলিড সারফেস থেকে নিচ্ছে। সেখানে কি হচ্ছে যে সলিড সারফেস যেটা উইল বি কুল, সলিড সারফেসটা কি হবে তোমার আস্তে আস্তে ঠান্ডা হবে। তাহলে এইটা হচ্ছে তোমার ফিজিক্যাল মেকানিজম আর কি, মানে আমি কোয়ালিটেটিভ মেকানিজম যে কেন ডিজর্পশন হলে সলিড সারফেসটা হচ্ছে তোমার ঠান্ডা হতে পারে। এবার তোমার দেখো এই ডিজর্পশনটা তুমি করতে পারো কি করে, করতে পারো হচ্ছে যে তুমি যদি এক্সটার্নাল প্রেশারটা যদি বাড়াও তাহলে অ্যাডজর্পশন হয়, এক্সটার্নাল প্রেশারটা যদি কমিয়ে দাও তাহলে ডিজর্পশন হতে বাধ্য। তার মানে কি, তুমি একটা ক্লোজ কন্টেনার নাও, ক্লোজ কন্টেনার নিয়ে হচ্ছে উপরের গ্যাস প্রেশারটা তুমি জাস্ট আস্তে আস্তে কমানোর চেষ্টা করো, ভ্যাকুম করার চেষ্টা করো। তখন যে গ্যাস মলিকুল সলিড সারফেসে চিটকে ছিল অ্যাবজর্ব হয়েছিল তারা বেসিক্যালি ডিজলভ হবে। আর ডিজলভ হতে গেলে কি হবে, সেই ডিজলভশনের জন্য যে হিটটা তার দরকার পড়ছে বা যে এনার্জিটা তার দরকার পড়ছে সেটা সলিড সারফেস থেকে নেবে এবং সলিড সারফেসটা হচ্ছে কুল ডাউন করবে। ঠিক আছে, তাহলে এইটা একটা টেকনিক হতে পারে জাস্ট টেম্পারেচার কমানোর জন্য। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর তো একটা তুমি জানো যে তোমার যেটাকে বলে হিউমিস্ট বা তোমার আইস মিক্সচার, মানে বাই ইউজিং আইস মিক্সচার, এটা তো জানা আছে, খুব ট্র্যাডিশনাল মেথড। মানে এই যে তোমরা আইসক্রিম টাইসক্রিম খাও, হ্যাঁ, সেখানে দেখবে তোমার এতে আইসক্রিম গুলো অনেকক্ষণ তোমার মানে কি বলবো সলিড ফর্মে রাখতে পারে। তার কারণটা হচ্ছে যে আইসক্রিম গুলো রাখা হয় একটা বেডের উপরে, হ্যাঁ, যে বেডটা কিন্তু তোমার আহ, বরফ আর নুন পার্টিকুলারলি, হ্যাঁ, তার একটা মিক্সচার থাকে। বা এমনি রেস্টুরেন্ট বা ইত্যাদির ক্ষেত্রেও এটাকে ইউজ করা হয়। বা তোমার দেখবে ওই যেখানে মাছ কখনো কিনতে চাই, যে চালানি মাছ যেগুলো পাওয়া যায় ম্যাড্রাস থেকে আসে যে মাছগুলো আর কি, সেইগুলো একটা পেটির মধ্যে রাখা থাকে। সেটা যতটা সম্ভব থার্মাল ইনসুলেটেড হওয়ার চেষ্টা করে, থার্মোকলের একটা প্যাকেটের মধ্যে just রাখা হয়। তো খেয়াল করে দেখবে যে মাছগুলোকে রাখলো তার পাশে কিন্তু বেসিক্যালি একটা ওই বরফের কুচি আজির জন্য রাখা হয়েছে বলে মনে আছে। সেটা শুধু শুধু বরফ, শুধু বরফের কুচি না, তার সঙ্গে কিন্তু বরফের সঙ্গে নুন মেশানো থাকে। হ্যাঁ, তার প্রিন্সিপালটা তোমার নিশ্চয়ই জানা আছে, বা আইস মিক্সচারের প্রিন্সিপালটা কি। আইস মিক্সচারের প্রিন্সিপালটা ধরো তুমি জাস্ট ধরো মানে আইস প্লাস ওয়াটার প্লাস ধরো সল্ট, এই সল্টটা সোডিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম নাইট্রেট হতে পারে, ইত্যাদি হতে পারে। তার একটা তোমার মিক্সচার আছে, এটা আমি আইস মিক্সচার বলছি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই যখনই তুমি সল্ট মেশালে, সল্ট এখন একটা ইম্পিউরিটি, ইম্পিউরিটি কলিগেটিভ প্রপার্টির ক্ষেত্রে কি জানি, দেয়ার শুড বি এ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। মানে যদি সল্টটা না থাকতো তাহলে যা ফ্রিজিং পয়েন্ট হতো, সল্টের প্রেজেন্সে কিন্তু দেয়ার মাস্ট বি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তাহলে ইন প্রেজেন্স অফ সল্ট দেয়ার উইল বি এ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তাহলে ইন প্রেজেন্স অফ সল্ট দেয়ার উইল বি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তার মানে মানে ওয়াটার, মানে নাও ওয়াটার freezes at a temperature less than 0°C। মানে 0°C থেকে কম টেম্পারেচারে সে কিন্তু বেসিক্যালি তোমার ফ্রিজ করছে। আর এবারে কথাটা হচ্ছে যখন তোমার এই ওয়াটারটা ফ্রিজ করছে, ওয়াটারটা যখনই তোমার ফ্রিজ করছে, হুম, এবারে মানে বা সলিডিফাই করছে আমি বলবো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানে ওয়াটার ফ্রিজেস অ্যাট
এ টেম্পারেচার লেস দেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যদি তার মানে কি ফ্রিজিং পয়েন্টটা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয়ে যায়, কিন্তু আমার আগে তো ছিল মানে যখন সল্ট আমি দিচ্ছিলাম না, তাহলে আইস এবং ওয়াটার তারা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল। তাহলে অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হবে? অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে বরফটা গলে জল হবে। মানে খেয়াল করে দেখো যে আমার ধরে নাও টেম্পারেচারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, তাহলে নর্মাল আইস, এক সেকেন্ড, হ্যাঁ হ্যালো, হ্যাঁ দেখো, ধরো বরফটা ছিল হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, ঠিক আছে? এবারে যখনই নুনের প্রেজেন্সে ফ্রিজিং পয়েন্টটা 0 ডিগ্রি থেকে কম হয়ে গেল, ধরে নাও ফর দ্য টাইম বিং -1 ডিগ্রি হয়ে গেছে, অতটা কমে না কিন্তু ধরে নাও -1 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এবারে ভাবো যে যদি তোমার এমনিতে ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি হয় আর বরফটা থাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে, কি হবে? বরফটা গলতো। তাহলে এবারে ফ্রিজিং পয়েন্ট যদি -1 ডিগ্রি হয় আর বরফটা যদি থাকে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, কি হবে? তাহলে বরফটা মেল্ট করবে, তাই তো? তাহলে যেটা হচ্ছে যে আইস উইল মেল্ট, আইসটা মেল্ট করবে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে এই যে মেল্টিংটা হচ্ছে, মেল্টিং এর জন্য তো একটা লেটেন্ট হিট লাগবে, কারণ 1 গ্রাম বরফ জলে কনভার্টেড হতে গেলে 80 ক্যালোরি হিট লাগে। তাহলে সেই হিটটা তো লাগবে। তাহলে আইস উইল মেল্ট, তাহলে ইট রিকোয়ার্স হিট, এর হিট লাগবে। হিটটা কোথা থেকে নেবে? রেস্ট পার্ট অফ দ্য রেস্ট পার্ট অফ দ্য সিস্টেম, সেখান থেকে নেবে। মানে কিছুটা পোর্শন আইস দ্বারা মেল্ট করছে, সেই মেল্টিং এর জন্য যে লেটেন্ট হিটটা তার দরকার, সেই লেটেন্ট হিটটা হচ্ছে রেস্ট অফ দ্য যে সাবস্টেন্স আছে, আইস ওয়াটার সল্ট মিক্সচার আছে, সেখান থেকে নেবে। ই রিকোয়ার্স হিট অ্যান্ড ইট উইল বি টেকেন from the rest part of the system. সিস্টেম মানে আইস ওয়াটার এবং সল্টের যে মিক্সচার আছে, সেই পার্ট থেকে সে বেশি করে এটাকে নিতে হবে তাকে, ঠিক আছে? আর এবং তাতে কি হলো? তাতে হচ্ছে যেটা দাঁড়ালো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, কি রেস্ট পার্ট অফ দ্য মিক্সচার উইল বি কুলড। খেয়াল করে দেখো কি বললাম। যেটা বললাম হচ্ছে যে নুনের প্রেজেন্সে জলের ফ্রিজিং পয়েন্টটা কমে যাচ্ছে মানে হচ্ছে মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে গেছে। তাহলে আইস যে বেসিক্যালি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আইস হিসেবে ছিল, সে এখন কিন্তু মেল্ট করে গেল। এবার মেল্টিং এর জন্য যে লেটেন্ট হিটটা দরকার, সে বেসিক্যালি রেস্ট পার্ট অফ দ্য মিক্সচার সেখান থেকে নিল। তাহলে রেস্ট পার্ট অফ দ্য মিক্সচার থেকে যদি সেই হিটটাকে নেয়, নিয়ে মেল্ট করে, রেস্ট পার্ট অফ দ্য মিক্সচার কি হবে? উইল বি কুল হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো খেয়াল করে যে যখন তোমার এই আইসটা মেল্ট করলো, তাহলে এখন এই আইস কি করবে? মানে আইস মেল্ট করে তো জল তৈরি হয়ে গেল। তাহলে আইস মেল্ট করে যখন জল তৈরি হয়ে যাচ্ছে, সেই জল সে আরো বেশি সলকে ডিজলভ করতে পারবে। তাহলে দা মেল্টেড আইস অর ওয়াটার ক্যান সলুবল মোর সল্ট। মানে আইসটা ডিজলভ করে যে তোমার সলটা তৈরি মানে আইসটা ডিজলভ করে যে ওয়াটারটা তৈরি হয়েছে, জলটা তৈরি হয়েছে, সেই জল কি করবে? সে আরো বেশি সলকে ডিজলভ করতে পারবে। আরো বেশি সলকে যদি ডিজলভ করে সে, তাহলে there will be further lowering of freezing point of water। তাহলে আরো সল্ট যখন সে ডিজলভ করছে, তা আরো সল্ট যদি ডিজলভ করে, তাহলে কলিগেটিভ প্রপার্টি অনুযায়ী আরো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হবে। তার মানে হচ্ছে তোমার এই যে ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটারটা আবার ফার্দার ডিক্রিজ করলো। ফার্দার যখন ডিক্রিজ করছে, সে কি করবে? মানে যখন ফার্দার ডিক্রিজ করছে, তাকে আবার ওই মানে মোর অ্যান্ড মোর আইস উইল মেল্ট। তার জন্যে মোর হিট ইজ রিকোয়ার্ড
আরো আরো হিট রিকোয়ার্ড, তার মানে হচ্ছে দেয়ার উইল বি ফার্দার কুলিং অফ দ্য মিক্সচার। খেয়াল করে দেখো, তাহলে প্রসেসটা হচ্ছে যে নুনের প্রেজেন্সে জলের ফ্রিজিং পয়েন্টটা কমে যাচ্ছে, সেই জন্যে আইসটা মেল্ট করে গেল। আইসটা মেল করছে যখন, তার এই মেল করার জন্য লিটেন হিটটা সে রেস্ট পার্ট অফ দ্য বডি থেকে নিচ্ছে বলে রেস্ট পার্ট অফ দ্য বডি তার টেম্পারেচারটা কমে যাচ্ছে। এবার যখনই বরফটা বেশ কিছুটা গলে জল তৈরি হলে সে আরো বেশি সোডিয়াম ক্লোরাইডকে ডিজলভ করতে পারবে। তার মানে যেটা হচ্ছে যে আরো ফ্রিজিং পয়েন্ট ডিক্রিজ করছে, আরো ফ্রিজিং পয়েন্ট ডিক্রিজ করে আরো বরফ জলে কনভার্টেড হবে। আরো বরফ যখন জলে কনভার্টেড হবে আরো বেশি হিট রিকোয়ার্ড, এবং সেই হিটটা সে বেসিক্যালি বডি থেকে নেবে, বডির টেম্পারেচার ফার্দার ডিক্রিজ করবে। এইভাবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পুরোটা অ্যাজ এ হোল সলিডিফাই করে যাচ্ছে, অর্থাৎ ইউটেকটিক পয়েন্টে পৌঁছাচ্ছে আর কি। দিস উইল কন্টিনিউ till the ইউটেকটিক পয়েন্ট। এবং এই ধরো সোডিয়াম ক্লোরাইড জল যদি তুমি মিক্সচার নাও, তাহলে -20°C মোটামুটি ভাবে, মানে অ্যারাউন্ড আর কি -20°C তোমার ইউটেকটিক টেম্পারেচার, তার মানে আপ টু -20°C পর্যন্ত তুমি কিন্তু এইভাবে খুব ইজিলি পৌঁছে যেতে পারবে। কন্টিনিউ, বানানটা ঠিক করে দিই। বুঝতে পারছো যে আইস মিক্সচার করে কিভাবে টেম্পারেচারটা কমছে, তার মেকানিজমটা পরিষ্কার তো? মানে কোয়ালিটেটিভ মেকানিজমটা এই কাজ জানলেই চলবে, কোয়ালিটেটিভ মেকানিজমটা পরিষ্কার তো? ঠিক আছে? হ্যাঁ স্যার। কটা বললাম? 6টা মেথড বললাম। আচ্ছা, আরো ধরো তোমার আরো বেশ কিছু কিছু সফিস্টিকেটেড মেথড আছে। সেটা হচ্ছে ধরো তোমার ধরো আমি একটা বলছি, সুপারসনিক জেট কুলিং। সুপারসনিক জেট কুলিং, আর এটা স্পেকট্রোস্কোপিতে খুব বেশি ইউজ হয়। মানে এটা বেসিক্যালি এই গ্যাস ফেজ স্পেকট্রোস্কোপি যারা করে, হ্যাঁ, সেইখানে কিন্তু খুব এক্সটেন্সিভ ইউজড হয়, মানে এক্সটেন্সিভ ইউজড আর কি, ইউজড ইন গ্যাস ফেজ স্পেকট্রোস্কোপি। আসলে কিভাবে ইউজ হয় আমি একটুখানি বলি। সেটা হচ্ছে যে তোমার মলিকুলার স্পেকট্রোস্কোপিতে তুমি ব্রডেনিং বলে একটা জিনিস জানো, ব্রডেনিং অফ এ স্পেকট্রাম। আচ্ছা, এই যে ব্রডেনিংটা তোমার অনেক রকমের ব্রডেনিং থাকতে পারে আর কি। মানে আসলে যেটা হচ্ছে যে তোমার ধরো যদি দুটো প্রিসাইজ এনার্জি লেভেল থাকতো, তাহলে তো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি তাতেই সে অ্যাবজর্ব করতো বা ইমিট করতো। এখানে মজা যেটা হচ্ছে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব বা ইমিট না করে তুমি যে কোনো একটা স্পেকট্রাল লাইন যদি তুমি দেখো, যেটা দেখবে যে ধরো ইন্টেন্সিটি, মানে ফুরিয়ার ট্রান্সফর্ম স্পেকট্রাম নিয়ে আমি কথাবার্তা বলছি, যদি ইন্টেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করো, তাহলে একটা পার্টিকুলার পয়েন্টে তোমার সিগন্যালটা না পেয়ে তুমি যেটা পাও কি হচ্ছে, এরকম একটা তুমি একটা সিগন্যাল পাচ্ছ, যেটা হচ্ছে তোমার এরকম দেখতে, অর্থাৎ একটা উইথ থেকে যাচ্ছে। মানে এটা যদি তোমার ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম ভ্যালুটা এইটা হয়, তার থেকে অর্ধেকে যে মানে ইন্টেন্সিটি তখন অর্ধেক হলো, তখন যে উইথটা, এই যে উইথটা, সেটাকে আমি ডেল্টা নিউ বলছি, এই যে উইথটা। আর এই উইথটার অরিজিন হচ্ছে অনেক রকমের হতে পারে। অরিজিনটা হচ্ছে তোমার বেসিক্যালি কলিশন থেকে হতে পারে, তাকে কলিশনাল ব্রডেনিং বলা হয়। মানে বেসিক্যালি এই পার্টিকুলার কেসে যেটা হয় যে গ্যাস মলিকুলগুলো বা যে কোনো একটা মলিকুল আইসোলেটেড থাকলে তার এনার্জি লেভেলগুলো প্রিসাইজ হয়, যে তার বদলে যদি সেই মলিকুলটা অন্যান্য মলিকুলের সঙ্গে ধাক্কাধাক্কি করতে পারে, যে লিকুইড ফেজে ধাক্কাধাক্কিগুলো খুব বেশি হয়, বা গ্যাস ফেজে যখন প্রেশার বেশি হবে তখন ধাক্কাধাক্কিটা বেশি হবে, তখন যেটা হবে কি যে ওই মলিকুলের এনার্জি লেভেলগুলো ফ্লাকচুয়েট করবে। এনার্জি লেভেলগুলো যদি তখন প্রিসাইজ না হয়, তাহলে ইট ইজ নট এ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি বাট রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, যেখানে সে অ্যাবজর্ব করতে পারে, সেই জন্য একটা ব্রডেনিং থাকতে পারে, সেটা কলিশনাল ব্রডেনিং। মানে মলিকুলার স্পেকট্রোস্কোপিতে এটাকে ডিটেলে পড়ানো হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ডপলার ব্রডেনিং হতে পারে। ডপলার ব্রডেনিং হতে পারে, হ্যাঁ। ডপলার ব্রডেনিং এটা পরে আমরা দেখবো যে ধরো তুমি ওই কলিশনটাকে কমানোর জন্য লো প্রেসারে গ্যাসটাকে রাখলে,
যাতে করে তোমার ধাক্কাধাক্কি কম হয়। কিন্তু লো প্রেসারে গ্যাসটাকে রাখলে যেটা হবে যে গ্যাসের কোনো একটা গিভেন ডিরেকশনে তার ভেলোসিটি খুব বেশি হয়ে যাবে। এবারে গ্যাস মলিকুলগুলো যদি ভেলোসিটি বেশি হয়ে যায়, সাউন্ডের যেমন ডপলার এফেক্ট হয়, ঠিক একই রকমভাবে লাইটের ডপলার শিফট তুমি দেখতে পাবে, সেখান থেকে বর্ডেনিং আসতে পারে। আর একটা ন্যাচারাল বর্ডেনিং থাকতে পারে, যেটা আনসার্টেনটি বর্ডেনিং। বর্ডেনিং, আচ্ছা এবারে আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই কলিশনাল বর্ডেনিংটাকে আমি রিডিউস করতে চাইছি। তাহলে উই ওয়ান্ট টু রিডিউস কলিশনাল বর্ডেনিং। কলিশনাল বর্ডেনিংটা তাহলে আমি কমাতে চাই। তাহলে এবার কলিশনাল বর্ডেনিংটা হচ্ছে সবসময় টেম্পারেচার কমালে কলিশনাল বর্ডেনিংটা কমে, মানে ধাক্কাধাক্কি কমাতে হবে। এবার টেম্পারেচার বাড়ালে ধাক্কাধাক্কি বেশি হয়, মানে কলিশনাল বর্ডেনিংটা বেশি হয়। তাহলে টু ডিক্রিজ কলিশনাল বর্ডেনিং we have to decrease collision। আর এই কলিশনটা আবার কমানো যেতে পারে, তার একটা রাস্তা হচ্ছে যে যে টু ডিক্রিজ টেম্পারেচার। টেম্পারেচার কমালে কলিশন কমবে, কলিশন কমলে তো কলিশনাল বর্ডেনিংটা কমবে। আচ্ছা, এবারে লোকে যেটা করে তার এক্স্যাক্টলি যে মানে অঙ্ক কষে তার যে মানে টেম্পারেচার এক্স্যাক্টলি কতটা কমলো সেটা আমি এখানে বলবো না। আমি অ্যাকচুয়ালি অ্যাডায়াবেটিক ডিম্যাগনেটাইজেশন এই পার্টটাতে ফোকাস করব। হ্যাঁ, আমি এই যে ডিটেলিং এর জায়গাটা, এটা ভীষণ ভালো ফিজিক্স। হ্যাঁ, সেটা মানে একটুখানি নেট টেট থেকে তোমরা পরে চাইলে করে নিতে পারবে, নাহলে হয়তো সুপারসনিক জেট কুলিং এইটাকে নিয়েই যে একটা পুরো ক্লাস দেওয়া যেতে পারে আর কি, সেটা আমরা এখন দেবো না। আর এবার লোকে যেটা করছে কি, লোকে যেটা করছে সেটা হচ্ছে এরকম, ধরো একটা কন্টেনার নিল, এবার সেই কন্টেনারে ধরো একটা ছোট্ট ফুটো করেছে, এখানে গ্যাস মলিকুল আছে, এটা হাই প্রেসারে আছে, ঠিক আছে? এটা হচ্ছে হাই প্রেসার, হাই প্রেসার। আর এবার ছোট্ট একটা যদি ফুটো থাকে তাহলে কি হবে, সেই ফুটো দিয়ে গ্যাস মলিকুলগুলো সে বেসিক্যালি কি বেরোবে। তাহলে একটা প্রথম কথা, হাই প্রেসার থেকে লো প্রেসারে যাচ্ছে, মানে একটা এক্সপানশন করছে। এক্সপানশন হলে এমনি টেম্পারেচার এই জায়গায় টেম্পারেচারটা কমানোর কথা, মানে এটা বেসিক্যালি দেখো একটা কুইকলি যদি এক্সপানশনটা একটা সাম কাইন্ড অফ অ্যাডাবেটিক এক্সপানশন টাইপের, অ্যাডাবেটিক ফ্রি এক্সপানশন টাইপের হচ্ছে। অ্যাডাবেটিক ফ্রি এক্সপানশন টাইপের যদি হয়, এটা হচ্ছে একটা অ্যাডাবেটিক ফ্রি এক্সপানশন টাইপের হচ্ছে। এটা হচ্ছে তোমার একটা অ্যাডাবেটিক ফ্রি এক্সপানশন টাইপের হচ্ছে এক নম্বর, তার জন্য টেম্পারেচার কমানোর কথা। তার সঙ্গে যেটা হচ্ছে গ্যাস মলিকুলগুলো এত সুন্দর লাইন ওয়াইজ যাচ্ছে, হ্যাঁ, তাদের মধ্যে কোনো কলিশন হচ্ছে না, নো কলিশন। আর এবারে এটা আমরা পরে দেখাবো যে যেহেতু কোনো কলিশন হচ্ছে না বা র্যান্ডামনেসটা নেই, মানে কলিশন হচ্ছে না, নো র্যান্ডামনেস বা ক্যাওসনেস, আসলে যেটা হয় যে হিট সেখান থেকে যে টেম্পারেচারটা আসে সেইটা হচ্ছে এই যে ম্যানিফেস্টেশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, ঠিক আছে? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তার ম্যানিফেস্টেশন হচ্ছে তোমার বেসিক্যালি টেম্পারেচার। এবার গ্যাস মলিকুলগুলো যদি ধাক্কাধাক্কি ইত্যাদি যদি না হয় না, তাহলে দেখবে মিডিয়ামে টেম্পারেচার জেনারেট করে না। সেটা আমরা মানে খুব এক্স্যাক্টলি মেকানিজমটা কি সেগুলো আমরা পরে ভালো করে আলোচনা করবো। কোনো র্যান্ডামনেস থাকছে না বলে তোমার টেম্পারেচারটা কমে যাবে আর কি। এবং এই ইত্যাদি কারণে হচ্ছে মানে আসল মেকানিজম তার অঙ্ক টঙ্কগুলো পরে আলোচনা করা যাবে। মানে দেয়ার উইল বি এ লোয়ারিং অফ টেম্পারেচার। টেম্পারেচার কমবে, সেই মধ্যে পলিউশনের বর্ডেনিংটা কমবে। তাহলে এই একটা রাস্তা যা দিয়ে তুমি এই সুপারসনিক জেট কুলিং যেটাকে বলা হচ্ছে, যা দিয়ে তুমি টেম্পারেচার কমাতে পারো। সেটা স্পেকট্রোস্কোপিতে যারা পার্টিকুলারলি গ্যাস ফেজ স্পেকট্রোস্কোপি করে, হ্যাঁ, তারা কিন্তু এই টেকনিক থেকে কথাবার্তা বলে। কাল্টিভেশন অফ সায়েন্সে ডক্টর তাপস চক্রবর্তীর ল্যাবে কিন্তু সুপারসনিক জেট কুলিং এর সেট আপ আছে। আগে মিহির চৌধুরী স্যার ছিলেন, তার সেট আপটা ছিল। তারপরে এখন তাপস চক্রবর্তী স্যারের ল্যাবে কিন্তু মানে কলকাতার মধ্যে বলছি সুপারসনিক জেট কুলিং সেট আপটা আছে। কারো যদি ইচ্ছা হয় তো গিয়ে দেখে আসতে পারে, ঠিক আছে? এইটা একটা কুলিং এর রাস্তা। আচ্ছা, আর এক রকম ভাবে তুমি কুলিংটাকে করতে পারো, যেটা খুব পপুলার হয়েছে, সেটাকে বলা হয় লেজার কুলিং। স্যার হ্যাঁ বলো।
স্যার বলছিলাম আগে যে ওই ব্রডনিং দেখালেন তার 3 নম্বর পয়েন্টটা আরেকবার দেখাবেন, ওটা কোনটা ঠিক কোনটা মানে বুঝতে পারলাম না কি লিখেছে। নো সেই র্যান্ডামনেস। 3 নম্বর পয়েন্ট। নো র্যান্ডামনেস মানে স্যার মলিকুলগুলো ধাক্কা ধাক্কি দেওয়ার স্কোপ পাচ্ছে না। হাই প্রেশার থেকে লো প্রেশার থেকে লাইন না স্যার, বরাবর যাচ্ছে বলে ধাক্কা ধাক্কি হচ্ছে না। র্যান্ডামনেস চার্জ থেকে যদি কমে যায় না, তার টেম্পারেচার কমে যায়। মাইক্রোস্কোপিক বা স্যার মলিকুলার 3 নম্বর যে হ্যালো স্যার ব্রডেনিং অফ আ স্পেকট্রাম 3 নম্বর ও পয়েন্টটা। আনসার্টেনটি বডিং, আনসার্টেনটি বডিং, যেটা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আসে। মানে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালে এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপালে কি হয়, এনার্জি লেভেলগুলো তোমার প্রিসাইজ নয়। মানে ধরো তুমি এমনিতে কি হয়, এই একটা স্পেসিফিক এনার্জি লেভেল, এইগুলো একটা স্পেসিফিক এনার্জি লেভেল থাকে, তাহলে এদের মধ্যে এনার্জি গ্যাপটাও তোমার বেসিক্যালি ফিক্সড হয়ে যায়। হ্যাঁ, সেই মতো করে ফ্রিকোয়েন্সিটা তোমার ফিক্সড হয়ে যায়। কিন্তু যেটা আনফর্চুনেট ব্যাপার সেটা হচ্ছে এই যে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল তোমায় যেটা বলে সেটা হচ্ছে যে এই যে লেভেলটা, এই লেভেলটার মধ্যে কিন্তু তোমার একটা উইথ আছে, বা এই লেভেলটার মধ্যেও কিন্তু তোমার বেসিক্যালি একটা উইথ আছে। যদি উইথ একটা থাকে, তাহলে এদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা ফিক্স নয়। তখন যে ফ্রিকোয়েন্সিটা তুমি পাবে সেটা কি এপসাইলন এন মাইনাস এপসাইলন এম বাই এইট, দিস শুড বি দ্য ফ্রিকোয়েন্সি। তাহলে এপসাইলন এম এবং এপসাইলন এন তারা কিন্তু প্রিসাইজ নয়। সেই জন্য তোমার এই ফ্রিকোয়েন্সিটা তোমার প্রিসাইজ হবে না, তখন একটা উইথ জাস্ট তৈরি হবে। হ্যাঁ, সেই যে উইথটা সেটা কেন আসছে না, এনার্জি লেভেলটা প্রিসাইজ নয় বলে। এনার্জি লেভেলটা কেন প্রিসাইজ নয়, কারণ এই ডেল্টা ই ডেল্টা টি গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু এই এনার্জি টাইম আনসার্টেনিটি আছে বলে। এই যে এনার্জি টাইম আনসার্টেনিটি, সেখান থেকে এনার্জি লেভেল প্রিসাইজ নয়, সেখান থেকে একটা ব্রডেনিং আছে, যেটাকে আনসার্টেনিটি ব্রডেনিং বলে। এগুলো সব হচ্ছে তোমার ওই যখন মলিকুলার স্পেকট্রোস্কোপিতে ব্রডেনিং নিয়ে আলোচনা করবো, তোমার তো এমএসসিতে তো অন্তত পড়ানো হয়নি। হ্যাঁ, তখন এই জিনিসটাকে নিয়ে ভালো করে বুঝতে পারবে কি করে। ঠিক আছে, বুঝে গেল? আচ্ছা, লেজার কুলিং। আচ্ছা, এটাও তোমার স্পেকট্রোস্কোপিতে ভীষণ কাজে লাগে, মানে ভেরি ইউজফুল ইন সিঙ্গেল মলিকুল স্পেকট্রোস্কোপি। দেখো, এই একই রকম ভাবে তুমি যদি ব্রডেনিংটাকে কমাতে চাও, মানে আমি এই সুপারসনিক জেট কুলিং করে বেসিক্যালি যেটা করেছি সেটা যে কলিশনাল টেম্পারেচারটা কমিয়েছি, বা কলিশনাল ব্রডেনিংটা হচ্ছে তোমার কমিয়েছি। এবারে যেটা আমি বলেছিলাম যে তুমি যদি কলিশনাল ব্রডেনিংটাকে কমানোর চেষ্টা করো, মানে ধাক্কা ধাক্কিটা কমিয়ে কলিশনাল ব্রডেনিংটাকে কমানোর চেষ্টা করো, তা তোমাকে কি করতে হবে, লো প্রেসারে গ্যাসকে নিতে হবে। আর লো প্রেসারে গ্যাসকে নিলে যেটা হয় কি, তাদের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে না বলে কোনো একটা গিভেন ডিরেকশন তার ভেলোসিটিটা কিন্তু প্রচন্ড বেশি হয়ে যায়, তখন তুমি ডপলার ব্রডেনিং পেয়ে যেতে পারো। এবার তার বদলে তুমি যদি এরকম একটা করতে চাও যে যে কোন একটা পার্টিকুলার মলিকুলকে গ্যাস ফেজে নিলে, এবং এই সিঙ্গেল মলিকুলটাকে দিক থেকে 6টা লেজার দিয়ে তুমি ট্র্যাক করে ফেললে, তাহলে প্রথম কথা একটা মলিকুল হলো, মানে আইসোলেটেড মলিকুল, যেটা কলিশন হওয়ার গল্প নেই। আর 2 নম্বর তাকে ট্র্যাক করে ফেললে মানে তার ভেলোসিটিটা তুমি কমিয়ে দিলে। তাহলে ভেলোসিটি কমিয়ে দেওয়া মানে হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি তার ম্যানিফেস্টেশন যে টেম্পারেচার, মানে তার যে করসপন্ডিং টেম্পারেচারটা কমে গেল। মানে একটা মলিকুলের জন্য সকাল ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স যে টেম্পারেচার সেটা ডিফাইন হয় না, কিন্তু যেটা বলছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা কমে গেল। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কমে গেল মানে অ্যাভারেজ ভেলোসিটি কমে গেল, তার মানে ডপলার ব্রডেনিং কলিশনাল ব্রডেনিং দুটোই জাস্ট রিডিউস করে গেল, তাই তো? তাহলে মানে ভেরি ভেরি ইউজফুল ইন সিঙ্গেল মলিকুল স্পেকট্রোস্কোপি। ধরো আমি উই ওয়ান্ট টু ডিক্রিজ both the collisional broadening and Doppler broadening। আমি কলিশনাল ব্রডেনিং ডপলার ব্রডেনিং দুটোকেই ধরো তোমার কমাতে চাইছি, তাহলে উই নিড অ্যান আইসোলেটেড মলিকুল হুইচ আর অ্যাট রেস্ট। মানে একটা আইসোলেটেড মলিকুল যে নড়াচড়া করছে না, মানে নড়াচড়া করলে ডপলার ব্রডেনিং থাকবে, আর ভিড়ের মধ্যে থাকে ধাক্কা ধাক্কি হবে, তাহলে কলিশনাল ব্রডেনিং থাকবে। কলিশনাল ব্রডেনিংটা আমি কমাতে চাই মানে হচ্ছে তাকে আমি আইসোলেটেড অবস্থায় নেব, আর ডপলার ব্রডেনিংটা কমাতে চাই মানে হচ্ছে তাকে আমি রেস্টে নেব। আর এটা করা যেতে পারে কি করে, দিস ক্যান বি ডান বাই লেজার ট্র্যাপিং। মানে কি করা হচ্ছে, একটা মলিকুল আছে ধরো,
এবারে আমি এই সব দিক থেকে লেজার বিম দিলাম, সদিক থেকে 6টা লেজার বিম দিলাম, তাহলে কি হচ্ছে, সদিক থেকে 6টা লেজার বিমের প্রেসার যদি তোমার সমান হয়, এই মলিকুলটা জাস্ট সিম্পলি ঝুলে থাকবে। আর তোমাকে ধরো এটা না, মানে যেটা হয় কি, একটা মানুষকে ধরো সমস্ত দিক থেকে একই ফোর্স যদি দেওয়া হয়, কোনো আনব্যালেন্স ফোর্স যদি না থাকে, তাহলে যে রেস্টে থাকে সে রেস্টেই থাকবে, নিউটন ফার্স্ট ল অনুযায়ী আর কি। এটা সেই মতো তাকে আমি ট্র্যাপ করে ফেললাম। যখন ট্র্যাপিং হচ্ছে, নড়াচড়া করতে পারছে না বলে অবভিয়াসলি কি হবে, তার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে মানে করেসপন্ডিংলি টেম্পারেচার কমে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে টেম্পারেচারটা তুমি থার্মোমিটার দিয়ে মাপতে পারবে না। টেম্পারেচার আসলে খুব লো টেম্পারেচার না, কারণ থার্মোমিটার দেখো না, তুমি যদি একটা নর্মাল থার্মোমিটার কনস্ট্রাক্ট করো, থার্মোমিটার তো যে কোনো থার্মোমিটার একটা রেঞ্জে তো কাজ করে, তুমি কোন প্রপার্টিটাকে কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করছো তার উপরে নির্ভর করে কোন একটা থার্মোমিটার একটা রেঞ্জের টেম্পারেচার তোমার মাপতে পারে। কেউ যদি মনে করে সূর্যের টেম্পারেচার থার্মোমিটার গিয়ে দিয়ে মাপবে, সে কি পারবে? তাই না? বা কেউ যদি মনে করে প্রচন্ড লো টেম্পারেচার থার্মোমিটার দিয়ে মাপবে, সে কি পারবে? সে থার্মোমিটার দুটো বানাতে পারে কিন্তু। তাহলে এই টেম্পারেচারটা সেটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি দিয়ে বুঝতে হয়, মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তার সঙ্গে প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে এবার ট্র্যাপিং করে ফেলতে কি হচ্ছে, যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ডিক্রিজেস, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ডিক্রিজেস, তাই তো? এইটা, এবং অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ডিক্রিজ করছে, মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সে, মানে তার মানে আমি টেম্পারেচার থার্মোমিটার দিয়ে মেপে যে টেম্পারেচার পাই সেটা কিন্তু পাবো না, কিন্তু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ডিক্রিজেস, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সে দ্যাট টেম্পারেচার ডিক্রিজেস। এটা এটা আচ্ছা, মানে এখানে আচ্ছা, যেটা কথা হতে হতে যেটা হলো, যে ভীষণ লো টেম্পারেচার সেইটাকে তুমি জাস্ট মানে নর্মাল যে থার্মোডাইনামিক টেম্পারেচার সেই মতো করে টেম্পারেচার মাপতে পারবে না, তার বদলে ওই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, তার ম্যানিফেস্টেশন যেহেতু টেম্পারেচার, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কমে গেল মানেই তোমাকে ধরে নিতে হবে যে তার টেম্পারেচারটা কমে গেল। আচ্ছা, এবারে প্রচন্ড হাই টেম্পারেচার যদি হয়, ধরো সূর্যের টেম্পারেচার তুমি তার মাপতে চাইছো, তাহলে নর্মাল কেউ গিয়ে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তোমার থার্মোমিটার দিয়ে তো মাপতে পারবে না, তার সূর্যের টেম্পারেচার কি করে মাপে বলো তো, বলো। স্যার ওই তো রেডিয়েশনটা, সেই একদম রেডিয়েশনটার একদমই তাই, অ্যানালিসিস। একদমই রেডিয়েশনটাকে অ্যানালিসিস করতে হয়। ভেরি হাই টেম্পারেচার ক্যান বি মেজার্ড বাই অ্যানালাইজিং দ্য radiation emitted by the body, তাই তো? মানে বেসিক্যালি বলছি যে মানে স্যার ওই স্টিফান্স ল দিয়ে কি করা হয়, মানে ওই স্টিফান্স ভিন্স ল ডিসপ্লেসমেন্ট ল দিয়ে, আচ্ছা ভিন্স ডিসপ্লেসমেন্ট ল যে টি ইন্টু ল্যামডা ম্যাক্স, এটা 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন হয় তো। যে রেডিয়েশনটা আসছে সেই রেডিয়েশন তুমি প্লট করো, রেডিয়েশনটাকে যদি প্লট করো তাহলে এটা তুমি দেখতে পাবে যে এরকম একটা ছবি তুমি দেখতে পাবে রেডিয়েশনটাকে প্লট করলে। তাহলে এদিকে তুমি ধরো রো ল্যামডাটাকে প্লট করছো, এদিকে ল্যামডা প্লট করছো, তাহলে তুমি কি দেখতে পাও, ব্ল্যাক বডি রেডিয়েশনে যেমন হয় আর কি। তাহলে তুমি এই যে রেডিয়েশনটা ইমিট করছো, সেই রেডিয়েশনটা তার সঙ্গে যদি এনার্জি ডেন্সিটি তুমি প্লট করো আর কি, তাহলে বা অথবা তুমি এটাকে এইটা ভাবতে পারো আর ল্যামডা, মানে বেসিক্যালি এনার্জি ফ্লাক্সটাকে যদি তুমি প্লট করো আর কি, তাহলে ওটা একটা ম্যাক্সিমা দিয়ে যায়, ম্যাক্সিমাম পজিশনটাকে তোমায় পেতে হয়, ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা এক্সপেরিমেন্টাল পেয়ে যেতে হয়, আর টি ইন্টু ল্যামডা ম্যাক্স সেটা যেহেতু কনস্ট্যান্ট হয়, এবং সেই কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন, সেইখান থেকে তুমি টিটাকে বের করে ফেলবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে লেজার কুলিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড না, কিন্তু আমি যেটা বললাম যে তোমাদের একটুখানি মানে মেন্টাল সেটআপটা পাল্টাতে হবে, যে সবসময় কিন্তু থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপতে হয় সেরকম নয়। বোঝা গেল? হলো। দেখো আমি এই মানে অনেক এরকম মেথডের কথা বলছি, আমি এই মেথডগুলোর মানে কি বলবো, মানে মেন প্রিন্সিপালটাও বলছি না, জাস্ট তোমাকে মেথডগুলো সম্বন্ধে সিম্পলি ইন্ট্রোডিউসটাকে করে দিচ্ছি। এবারে এর যে মেন প্রিন্সিপাল বা এইগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড খুব টেকনিক্যাল ডিটেলিং আছে আর কি। হ্যাঁ, আমি যেটা মুখে খুব সহজে বলে দিচ্ছি, লেজার কুলিং, সুপারসনিক জেট কুলিং, তার যে প্রিন্সিপালস এবং তার যে টেকনিক্যাল ডিটেলসগুলো, সেইগুলো তুমি কিছুটা বললাম, মানে কিছুটা কেন অনেকটাই মানে ওল্ড যে মেথডগুলো, ক্লাসিক্যাল যে মেথডগুলো, এটা সাহা শ্রীবাস্তবের এ ট্রেটাইজ অন হিট সেই বই থেকে পেয়ে যাবে। আর বাকিগুলো ইন্টারনেট বা ইত্যাদি থেকে আর কি নিজেরা একটুখানি মানে তোমরা পার্টিকুলারলি অ্যাডভান্স বিএসসি বা এমএসসির ছেলেই যেহেতু তোমরা বেশি,
আমি চাইবো যে তোমরা বিভিন্ন বইপত্র ঘেঁটে ঘুঁটে বা ইন্টারনেট ঘেঁটে ঘুঁটে দেখবে ওরকম প্রচুর মেটেরিয়াল পেয়ে যাবে। তুমি এক একটা টপিক নাও, লেজার কোডিং নাও, লেজার কোডিং নিয়ে সার্চ করো, উইকিপিডিয়া কি বলছে দেখো, সেই আশেপাশের বেশ কিছু জিনিসপত্র, বইপত্র ইত্যাদি ঘেঁটে ঘুঁটে দেখো, দেখবে অনেকটা তোমার ধারণা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি বেসিক্যালি এমফাসিস যেটা দেবো, সময় তাড়াতাড়ি এগোচ্ছে, হ্যাঁ, আমরা যে জায়গাটা নিয়ে মেনলি আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডায়াবেটিক ডিম্যাগনেটাইজেশন। এইটাকে নিয়ে একটু ডিটেলে বলবো, অ্যাডায়াবেটিক ডিম্যাগনেটাইজেশন। আচ্ছা, দেখো যে তুমি মানে যথেষ্ট কম টেম্পারেচার পর্যন্ত কিন্তু ওই হিলিয়ামের ভেপোরাইজেশন করে তুমি পৌঁছে যেতে পারো। তো তার থেকেও যদি কম টেম্পারেচার তুমি পৌঁছাতে চাও, তাহলে একটা মেথড আছে, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ওই অ্যাডায়াবেটিক ডিম্যাগনেটাইজেশন মেথড আছে। আচ্ছা আচ্ছা, মেথডটা অ্যাকচুয়ালি কি সেটা বলি। সেটা হচ্ছে যে অ্যাডায়াবেটিক ডিম্যাগনেটাইজেশন যে মেন প্রিন্সিপাল আর কি, মানে আমি প্রথমে একটু লিখি যে ভেরি লো টেম্পারেচার, ভেরি লো টেম্পারেচার মানে বেসিক্যালি লেস দ্যান 1 কেলভিন, এরকম টেম্পারেচার ক্যান বি অ্যাটেইনড বাই অ্যাডায়াবেটিক ডিম্যাগনেটাইজেশন টেকনিক। আচ্ছা, তার জন্য তোমাকে কি করতে হচ্ছে প্রথমে বলি। তোমাকে তার জন্য যেটা করতে হবে, প্রথমে একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স ইউজ করতে হবে, যেটা রিমেন প্যারাম্যাগনেটিক ইভেন এট ভেরি লো টেম্পারেচার। তার মানে তার কুড়ি টেম্পারেচারটা হচ্ছে প্রচন্ড কম। কারণ তুমি জানো কোনো একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স তার টেম্পারেচার কমালে একটা টেম্পারেচার আছে, যে টেম্পারেচারের নিচে যদি তুমি নিয়ে আসো তার পার্মানেন্ট ম্যাগনেটাইজেশনটা তৈরি হয়ে যায়, অর্থাৎ সে ফেরোম্যাগনেটিক হয়ে যায়। যে টেম্পারেচারটাকে বলে কুড়ি টেম্পারেচার, মানে প্যারাম্যাগনেটিক থেকে ফেরোম্যাগনেটিক হওয়ার যে টেম্পারেচার, যে এটা সেটাকে বলে কুড়ি টেম্পারেচার। যে কুড়ি টেম্পারেচারটা প্রচন্ড লো হতে হবে, কারণ পার্মানেন্ট ম্যাগনেটাইজেশন যদি তৈরি হয়ে যায় অর্থাৎ ফেরোম্যাগনেটিক হয়ে যায়, তাহলে কিন্তু তোমার এই টেকনিকটাকে কাজ করতে হবে না, কাজ করতে পারবে না। তার মানে আমাকে যেটা করতে হবে, উই হ্যাভ টু ইউজ এ মেটেরিয়াল that remains paramagnetic. We have to use a paramagnetic material, that remains paramagnetic even at very লো টেম্পারেচার, প্রচন্ড লো টেম্পারেচার সেখানে প্যারাম্যাগনেটিক থাকে আর কি। আচ্ছা, এবারে এরকম একটা এক্সাম্পল ইউজুয়ালি নেয় লোকে, গ্যাডোলিনিয়াম সালফেট। গ্যাডোলিনিয়াম সালফেট, GD2SO4 বলছি 8H2, এটা হচ্ছে গ্যাডোলিনিয়াম সালফেট। আচ্ছা, এই গ্যাডোলিনিয়াম সরি এই গ্যাডোলিনিয়াম 3+, এইটা বেসিক্যালি তোমার F7 সিস্টেম, মানে হাইলি প্যারাম্যাগনেটিক। ম্যাগনেটিক আছে। এবারে যেটা হয় যে এই ক্ষেত্রে গ্যাডোলিনিয়াম 3+ থাকে, এদিকে গ্যাডোলিনিয়াম 3+ থাকে, এদের মাঝে কিন্তু একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল থেকে যাচ্ছে। সেটা কি না, সেটা বেসিক্যালি তোমার ওয়াটার। এই ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালটা কিন্তু আছে। তুমি গ্যাডোলিনিয়াম সালফেট এই যে ক্রিস্টালটা যখন কনসিডার করছো, এদিকে একটা গ্যাডোলিনিয়াম, মানে এদিকে ধরো একটা গ্যাডোলিনিয়াম মানে কি বলবো 3+ আয়ন আছে, এদিকে আর একটা গ্যাডোলিনিয়াম 3+ আয়ন আছে, মানে এদের মধ্যে তো যেটাকে বলা হয় মানে ইন্টারাকশন জন্য, স্ট্রং কোয়ান্টাম ইন্টারাকশনের জন্য তো বেসিক্যালি তোমার সেই প্যারাম্যাগনেট থেকে ফেরোম্যাগনেটিক হয়। এবার এই ইন্টারাকশনটা কোনোভাবে আটকে দিচ্ছে কি, যে ইন প্রেজেন্স অফ সাম, মানে কি বলবো, মাঝে একটা মাঝে একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স জল আছে বলে এরা মানে সব মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইউজ করলে বা টেম্পারেচার যদি তুমি দাও আর কি, তাহলে সে কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটাইজেশনটা তৈরি হচ্ছে না বা ফেরোম্যাগনেটিক সে হয়ে যাচ্ছে না। তাহলে ডিউ টু প্রেজেন্স
presence of diamagnetic water molecules, it remains paramagnetic even at a very low temperature. ঠিক আছে, তাহলে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে এমনিতে এই ইন্ডিভিজুয়াল প্যারাম্যাগনেটস গুলো তাদের মধ্যে কিন্তু একটা কোয়ান্টাম কোরিলেশন থাকে, সেইখান থেকে তারা কিন্তু ফেরোম্যাগনেটিক হয়ে যেতে পারতো, কিন্তু দুটো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের যে ইন্টারাকশনসটা সামাও শিল্ডের হয়ে যাচ্ছে প্রেজেন্স অফ দ্য ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল ওয়াটার। তো ওয়াটার মলিকুলের প্রেজেন্সের জন্য বেসিক্যালি সেটা হতে পারে। ঠিক আছে, আর এছাড়া আরো অনেক মেটেরিয়াল লোকে ইউজ করতে পারে আর কি, মানে এখন ধরো মানে আদার মেটেরিয়াল যেগুলো লোকে ইউজ করে আর কি, আদার সাবস্টেন্সেস যেটা লোকে ইউজ করে, আমি দু একটা জাস্ট এক্সাম্পল তোমায় দিতে পারি। সেটা হচ্ছে মানে বিভিন্ন রকমের মানে রিসেন্ট যে টাইপের মেটেরিয়ালগুলোকে ইউজ করে আর কি, এই সেরিয়া ম্যাগনেসিয়ামের একটা ক্রিস্টাল, একটা মেটেরিয়াল, গ্যাডোলিনিয়ামেরই আর একটা মেটেরিয়াল, একটা মেটেরিয়াল, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এগুলো সব তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো ব্যাপারটা কি হচ্ছে। ধরো যদি তুমি একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স নাও, ইন্ডিভিজুয়াল মলিকুলস গুলো তাদের টাইনি ম্যাগনেটের মতো, তাহলে এই যে ইন্ডিভিজুয়াল মলিকুলস গুলো ইত্যাদি ইত্যাদি, দেখো নিশ্চয়ই বোঝা গেছে এটা র্যান্ডাম। এটা হচ্ছে তোমার ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, in absence of external magnetic field. In absence of external magnetic field কি হচ্ছে না, ইন্ডিভিজুয়াল যে ম্যাগনেটস গুলো তারা র্যান্ডামলি ওরিয়েন্টেড হয়ে থাকছে। তাহলে এই পার্টিকুলার কেসে কি হচ্ছে যে ম্যাগনেটস বা ইন্ডিভিজুয়াল ম্যাগনেটস আর কি, individual magnets are randomly oriented। ঠিক আছে, randomly oriented। আর এবারে তুমি যদি এখানে একটা দাও, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দাও, in presence of external magnetic field কি হচ্ছে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ধরো বাঁ দিক থেকে ডান দিকে দিচ্ছে এরকম। তাহলে ইন্ডিভিজুয়াল ম্যাগনেট গুলো কি হচ্ছে, একটা পার্টিকুলার দিকে ধরো ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে এখানে ইন্ডিভিজুয়াল ম্যাগনেটস আর ওরিয়েন্টেড। Magnets are oriented along the field direction, oriented along the field direction। আর along the field direction কেন সে ওরিয়েন্টেড হচ্ছে, একটু খেয়াল করে দেখো যে
যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দাও, যদি ইন্ডিভিজুয়াল যে ম্যাগনেটসগুলো তার যদি ম্যাগনেটিক মোমেন্টটা মিউ হয়, তাহলে যে ইন্টারাকশন এনার্জিটা হয়, ইন্টারাকশন এনার্জিটা হচ্ছে মাইনাস মিউ ডট এইচ। এটা হচ্ছে ইন্টারাকশন এনার্জি। মানে এইটা হচ্ছে মানে ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ম্যাগনেট। আর এইটাকে যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে তাদের মধ্যে ইন্টারাকশন এনার্জিটা হয় মাইনাস মিউ ডট এইচ, বা তুমি এটাকে লিখতে পারো মাইনাস মিউ ম্যাগনিটিউড এইচ এর ম্যাগনিটিউড ইন্টু কস থিটা। কস থিটা মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই দিকে যদি তোমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যায়, এই দিকে যদি তোমার ম্যাগনেটিক মোমেন্টটা কাজ করে, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এদের যে ইন্টারাকশন এনার্জিটা হয় সেটা হচ্ছে মাইনাস মিউ ডট এইচ হয়, এবং সেটাকে তুমি লিখতে পারো মাইনাস মিউ এইচ কস থিটা। আর এবারে খেয়াল করে দেখো যে এনার্জি, এই যে ইন্টারাকশন এনার্জিটা যত নেগেটিভ হবে বেসিক্যালি তত স্টেবল। মানে পরিষ্কার যে যখন থিটা ইকুয়াল টু তোমার 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখন কস থিটাটা 1 হয়ে যাচ্ছে, তখন ইন্টারাকশন এনার্জিটা বেসিক্যালি মিউ ইন্টু এইচ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে তোমার মোস্ট স্টেবল সিচুয়েশন। এটা হচ্ছে মোস্ট স্টেবল সিচুয়েশন, ঠিক আছে? মানে ইন্টারাকশন এনার্জিটা সবচেয়ে কম, ঠিক আছে? আবার উল্টো দিকে যদি অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয়ে যেত, তাহলে অ্যান্টি প্যারালাল হয়ে যেত। অ্যান্টি প্যারালাল হয়ে গেলে cos 180 ডিগ্রি মাইনাস 1, তখন ইন্টারাকশন এনার্জিটা হয়ে যেতে হচ্ছে তোমার প্লাস মিউ এইচ। সেটা হচ্ছে লিস্ট স্টেবল সিচুয়েশন বা মোস্ট আনস্টেবল সিচুয়েশন, ঠিক আছে? তাহলে তোমাকে যেটা খেয়াল রাখতে হচ্ছে যে এই যে এনার্জিটা, মানে ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, তোমার এনার্জিটা, হ্যাঁ, সেটা কি হচ্ছে, একটা লোয়েস্ট পসিবল এনার্জি মাইনাস মিউ এইচ, আর হাইয়েস্ট পসিবল এনার্জি তোমার প্লাস মিউ এইচ। এইটা, হ্যাঁ, এর মধ্যে তোমার থাকতে হচ্ছে, এর মধ্যে তোমার যেখানে খুশি থাকতে পারে। এইটা তাহলে সে একদম মোস্ট স্টেবল সিচুয়েশনে চলে যাওয়া মানে হচ্ছে এইটা তোমার প্যারালাল যখন হয়ে গেল, আর এটা হচ্ছে হাইয়েস্ট এনার্জিতে হয়ে যাচ্ছে যখন তোমার অ্যান্টি প্যারালাল। এবার তুমি জাস্ট ক্লাসিক্যালি ভাবো না, বেসিক্যালি সে কোনটা পছন্দ করবে, সে বেসিক্যালি পছন্দ করবে হচ্ছে সেইটা কি যেখানে গেলে তোমার সে স্টেবিলাইজেশনটা পাবে। অর্থাৎ কেন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ম্যাগনেটসগুলো অ্যালং দ্য ফিল্ড ডিরেকশন ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? একটু ধর, কি চাইছিস বাবা? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে কেন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ম্যাগনেটগুলো অ্যালং দ্য ফিল্ড ডিরেকশনে এইরকম ভাবে ওরিয়েন্টেড হয়ে যায়। পরিষ্কার তো এটা? আচ্ছা, এবারে একটু খেয়াল করো। এবারে এই যখন সে তোমার র্যান্ডামলি ওরিয়েন্টেড ছিল, র্যান্ডামলি ওরিয়েন্টেড যখন সে ছিল, তখন এইটা ছিল কি লেস অর্ডার, লেস অর্ডার, আর এটা ছিল কি হচ্ছে মোর অর্ডার, তাই তো? তাহলে এই যে যখন মানে আচ্ছা, এটা বলে নেওয়া উচিত ছিল যে যখন ওই তোমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়নি, তখন সেটা হচ্ছে ডিম্যাগনেটাইজ স্টেট। এটা হচ্ছে ডিম্যাগনেটাইজ স্টেট। এই ডিম্যাগনেটাইজ স্টেটটা হচ্ছে তোমার বেসিক্যালি লেস অর্ডার, আর এটা তোমার ম্যাগনেটাইজ স্টেট। ম্যাগনেটাইজ স্টেটটা কি হচ্ছে মোর অর্ডার। আচ্ছা, এবার লেস অর্ডার মানে হচ্ছে তোমার বেসিক্যালি মোর কনফিগারেশনাল এনট্রপি। মানে যখন সে ডিম্যাগনেটাইজ অবস্থায় থাকবে, তার কনফিগারেশনাল এনট্রপিটা তোমার বেসিক্যালি বেশি হবে। আর যখন সে ম্যাগনেটাইজ স্টেটে থাকছে, সে মোর অর্ডার হয়ে যাওয়ার জন্য তার হচ্ছে লেস কনফিগারেশনাল এনট্রপি। এই জায়গাটা একটু প্রথমে খেয়াল রাখো যে যখন সে ডিম্যাগনেটাইজ থাকছে, অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নেই, তখন পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা মানে র্যান্ডাম ক্যাওটিক ওয়েতে হচ্ছে মলিকুলগুলো ঘুরে বেড়াচ্ছে। তো র্যান্ডাম, সেটা ডিম্যাগনেটাইজে, সেখানে মলিকুলগুলো র্যান্ডামলি বা ক্যাওটিক ওয়েতে ঘুরে বেড়াচ্ছে বলে তার অর্ডারটা অনেক কম। অর্ডারটা কম বলে তার করসপন্ডিং এনট্রপিটা কি হবে, অনেক বেশি হবে। আর এই পার্টিকুলার কেসে যখন সে ম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, তখন সে অর্ডার হয়ে যাচ্ছে মলিকুলগুলো। মানে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখো, তাহলে ইন্ডিভিজুয়াল ম্যাগনেটসগুলো বেসিক্যালি অর্ডার হয়ে গেল। অর্ডার হয়ে গেলে তার কনফিগারেশন এনট্রপিটা কিন্তু তোমার বেসিক্যালি তোমার কমে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো
তোমার এখানে একটা জিনিস একটু বলে নিই যে কনফিগারেশন এন্ট্রপিটা আমি কেন বলছি, কারণ এন্ট্রপিটাকে আমি দুটো ভাগে এখানে ভাবছি। এন্ট্রপির দুটো পার্ট আছে, একটা হচ্ছে কনফিগারেশনাল পার্ট, আর কনফিগারেশন এন্ট্রপি পার্ট আছে, যেটা হচ্ছে এই তোমার কনফিগারেশন থেকে আসে, মানে র্যান্ডম বা ক্যাওস ইত্যাদি বাড়ার জন্য আসে আর কি এটা। আর একটা হচ্ছে থার্মাল এন্ট্রপি। থার্মাল এন্ট্রপি যেটা, সেটা কিন্তু টেম্পারেচার বাড়ালে আসে আর কি, এটা খেয়াল রাখবে। থার্মাল এন্ট্রপি এটা বেসিক্যালি ইনক্রিজ করে, ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। মানে যখন টেম্পারেচার তোমার বাড়বে তখন কি হবে, তখন বেসিক্যালি তুমি জানো যে মলিকুলগুলো র্যান্ডম বা ক্যাওসনেস বেড়ে যায় বলে একটা এন্ট্রপি বেড়ে যায়, তাই তো? বা ইন আদার ওয়ে তুমি বলতে পারো যে ডেল্টা এস ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি। তার মানে যদি তোমার হিট কেউ অ্যাবজর্ব করে, হিট অ্যাবজর্ব করলে তার করসপন্ডিং এন্ট্রপির চেঞ্জটা পজিটিভ হবে এবং এন্ট্রপিটা বেসিক্যালি বেড়ে যাবে। তাহলে খেয়াল রাখবে যে এন্ট্রপির দুটো কম্পোনেন্ট আছে। এন্ট্রপি একটা হচ্ছে এই যে তোমার বেসিক্যালি যে ম্যাঙ্গাটাইজ, ডিম্যাঙ্গাটাইজ ইত্যাদির জন্য আমি একই টেম্পারেচারে তাকে ম্যাঙ্গাটাইজ করে রাখতে পারি, ওই একই টেম্পারেচার তাকে ডিম্যাঙ্গাটাইজ করে রাখতে পারি। তার দুটো টেম্পারেচার এক্স্যাক্টলি একই রইলো। ধরো আমি কথার কথা বলছি যে ধরো বরফ থেকে জল হচ্ছে, 0°C আমি রাখলাম, 0°C হচ্ছে আমি বরফ রেখেছি, 0°C আমি জল রেখেছি, দেখো বরফ থেকে জলের হচ্ছে এন্ট্রপিটা বেশি। বা 0°C মানে 100°C 1 অ্যাটমসফিয়ার প্রেসারে জল এবং জলীয় বাষ্প ইকুইলিব্রিয়ামের মধ্যে আছে, জলীয় বাষ্পের এন্ট্রপিটা বেশি, জলের এন্ট্রপিটা কমে। এই পার্টগুলোকে আমি জাস্ট তোমার কনফিগারেশন এন্ট্রপির মধ্যে রাখছি। আবার ধরো তুমি লিকুইড ওয়াটারকে নিয়েছো, সেটা 10°C আর 30°C, 10°C থেকে 30°C রাখলে এন্ট্রপিটা তোমার বেশি হবে, কিন্তু পুরোটাই লিকুইড কিন্তু। বা জলীয় বাষ্প তুমি নিয়েছো, সেটা 110°C বা 130°C, 110 থেকে 130°C গেলে তার এন্ট্রপিটা বাড়ছে। মানে যে পার্টটা তোমার বেসিক্যালি টেম্পারেচারের সঙ্গে বাড়ে সেই পার্টটা হচ্ছে তোমার থার্মাল এন্ট্রপি, আর যে পার্টটা হচ্ছে তার বেসিক্যালি অ্যারেঞ্জমেন্টের জন্য চেঞ্জ হয় সেটা হচ্ছে কনফিগারেশন এন্ট্রপি। তাহলে আমি যখন বললাম যে ম্যাগনেটাইজড তুলনায় ডিম্যাঙ্গেটাইজ সরি তোমার এদিকে ডান দিকটা ম্যাগনেটাইজ তুলনায় ডিম্যাঙ্গেটাইজ অবস্থায় গেলে এই মলিকুলগুলো র্যান্ডম বা ক্যাওসনেস বেড়ে যাচ্ছে বলে এন্ট্রপিটা বেড়ে যাবে, হচ্ছে সেই এন্ট্রপিটা বেসিক্যালি আমার কনফিগারেশনাল এন্ট্রপি। তাহলে দেখো এই জায়গাটা বোঝা গেল যে আমি যে একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স নিয়েছি যে রিমেন প্যারাম্যাগনেটিক ইভেন একটা ভেরি লো টেম্পারেচার। যখন সে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তাকে দেওয়া হয়নি, সে ডিম্যাগনেটাইজড অবস্থায় আছে, যার কনফিগারেশন এন্ট্রপিটা হচ্ছে অনেক বেশি। আর যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দেওয়া হলো তখন সে বেসিক্যালি মানে ইন্ডিভিজুয়াল ম্যাগনেটস গুলো মানে মানে কি বলবো একটা পার্টিকুলার ডিরেকশনে ওরিয়েন্টেড হয়ে গেল, অ্যারাউন্ড দ্য ফিল্ড ডিরেকশন ওরিয়েন্টেড হয়ে গেল, সে অর্ডার হয়ে গেল, যেটা হচ্ছে ম্যাগনেটাইজ স্টেট, এবং তার করসপন্ডিং কনফিগারেশন এন্ট্রপিটা কিন্তু অনেকটা কম হবে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? স্যার হ্যাঁ স্যার বলছি যে আপনি যেটা বললেন যে 10°C জল আর 30°C জল হুম ইয়ে করছি তারটা থার্মাল এন্ট্রপি হচ্ছে। হুম তো 10-এ যে মানে কনফিগারেশনের এন্ট্রপিটা ছিল হুম সেটা কি 30-এও একই থাকবে, সেটারও হ্যাঁ তো ধরে নিচ্ছি পরিবর্তন? মোরাললেস একই আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে তোমার ধরো মানে চেঞ্জটা হলেও হচ্ছে খুব অল্প চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা কি হলো? এটা কি হয়ে গেল রে? এন্ড অফ স্লাইডস হয়ে গিয়ে কি সব হয়ে গেছে, সব অনেক করেছে। এক সেকেন্ড, এক সেকেন্ড। যেটা বলছিলাম, আচ্ছা হ্যাঁ দেখো এবারে তোমার এবারে আমি কি করছি, এবার আমি তিনটে স্টেপস করছি। তিনটে স্টেপস হচ্ছে যে উই ক্যারি আউট থ্রি consecutive reversible steps. We carry out 3 consecutive reversible steps. কি কি সেটা? প্রথম যে কাজটা আমি করব, স্টেপ 1 এ তুমি প্রথমে এক কাজ করো, তুমি করবে হচ্ছে তার আগে একটা জিনিস একটু বলে দিই, সরি মানে আমি না এইটা বলার আগে
তিনটে স্টেপ যে করব তার আগে না আমি একটুখানি জিনিস তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা জিনিস জাস্ট বলে নিই। সেটা হচ্ছে এই যে ম্যাগনেটাইজ এবং ডিম্যাগনেটাইজ স্টেট, তাদের এই যে বললাম না একজনের এন্ট্রপি বেশি একজনের এন্ট্রপি কম, হ্যাঁ, এবারে সেইটাকে আমি জাস্ট একটুখানি গ্রাফিক্যালি একটুখানি দেখিয়ে দিই। মানে যে একজনের এন্ট্রপি বেশি একজনের এন্ট্রপি কম, এই পার্টটাকে একটুখানি ছবি দিয়ে জাস্ট দেখাই। ধরো যদি আমি এই ম্যাগনেটাইজ এবং ডিম্যাগনেটাইজ স্টেপের এনট্রপি ভার্সেস টেম্পারেচার প্লটটাকে আঁকি, সেই প্লটটা কেমন দেখতে হওয়া উচিত সেটা সম্বন্ধে একটু জাস্ট কথাবার্তা বলে নেওয়াটা দরকার আছে। তাহলে এদিকে অ্যাবসলিউট এনট্রপি প্লট করা হচ্ছে, এদিকে টেম্পারেচার প্লট করা হচ্ছে, তো প্লটগুলো কেমন দেখতে হবে। আচ্ছা, প্লটগুলো কেমন দেখতে হবে সেটাকে বোঝার জন্য আমি কতগুলো পয়েন্ট প্রথমে বলি আর কি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই যে তোমার যখন মানে যদি ধরে নিই থার্ড ল অফ থার্মোডাইনামিক্স ওবেড হচ্ছে, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স ওবেড যদি হয় যখন টেম্পারেচার টেন্ডস টু জিরো, তখন কিন্তু অ্যাবসলিউট এনট্রপিটা জিরোর দিকে যেতে পারে। তাহলে ইফ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স ইজ ওবেড, মানে মানে সাবস্টেন্সটা পিওর অ্যান্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। যদি এমন হয় যে সাবস্টেন্সটাকে তুমি নিচ্ছ তা পিওর অ্যান্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড নয়, তার তো জিরো কেলভিনে অ্যাবসলিউট এনট্রপি জিরো হবে না। সেখানে বলা আছে ইফ থার্ড অফ থার্মোডাইনামিক্স ইজ ওবেড দেন when temperature tends to 0 কেলভিন, তো অ্যাবসলিউট এনট্রপিটা তোমার বেসিক্যালি কিন্তু জিরো হয়ে যাবে। এটা মাথায় রাখবে, এটা একটা জিনিস, এটা মাথায় রাখবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ফ্রম নাস্ট হিট থিওরেম তুমি দেখেছো যে যখন লিমিট টেম্পারেচার টেন্স টু জিরো, যখন টেম্পারেচার তোমার 0 কেলভিনের কাছাকাছি যায়, তখন এনি প্রসেস টেক্স প্লেস উইদাউট চেঞ্জ অফ ইটস এনট্রপি। যখন ডেল্টা টিটা ডেল্টা টি লিখে ফেলছি, যখন টিটা টেন্স টু 0 কেলভিন, যখন এনি প্রসেস টেক্স প্লেস উইদাউট চেঞ্জ অফ ইটস এনট্রপি, যেটা আমি আগের দিন বলেছি, ঠিক আছে। যখন টেম্পারেচার তোমার টেন্স টু 0 কেলভিন হচ্ছে, তখন কিন্তু যে কোনো প্রসেস সেটা কিন্তু তোমার ওই মানে উইদাউট চেঞ্জ অফ ইটস এনট্রপি হবে। অর্থাৎ যে ডিম্যাগনেটাইজ থেকে ম্যাগনেটাইজড হওয়া অ্যান্ড ভাইস ভার্সা, এই যে প্রসেসটা 0 কেলভিনের আশেপাশে যদি তুমি করো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে ওই ম্যাগনেটাইজ সাবস্টেন্সের এনট্রপি কার্ভ আর ডিম্যাগনেটাইজ সাবস্টেন্সের এনট্রপি কার্ভ লো টেম্পারেচারে গিয়ে তারা কিন্তু তোমার মিশে যেতে চাইবে বা কনস্ট্যান্ট হয়ে যেতে চাইবে আর কি, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে যেটা আরেকটা কিন্তু বলে নিই, সেটা হচ্ছে যে এই লো টেম্পারেচার বিহেভিয়ারটা যদি তুমি দেখো, তাহলে যেটা দেখতে পাওয়া যায় যে ডি বাই টি কিউব ল কি বলে, মানে সেটা হচ্ছে, এটা তোমরা জানো যে কোন একটা পার্টিকুলারলি ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে, হ্যাঁ, ল্যাটিস হিট ক্যাপাসিটিটা, হ্যাঁ, যদি তুমি সিভি বারটাকে বলো, হ্যাঁ, অথবা সিপি বারও একই রকম হয় আর কি, সিপি বার, যেটা প্রপোর্শনাল টু তোমার টি কিউব হয়। মানে ভীষণ লো টেম্পারেচার, মানে 10 কেলভিনের থেকে যদি কম হয়ে যায়, তাহলে হিট ক্যাপাসিটিটা সেটা টি কিউবের সঙ্গে প্রপোর্শনাল। আমি বললাম ধরে নাও লেট সিপিটা তোমার বেসিক্যালি বললাম এ টি কিউব, যেখানে এটা সেটা প্রপোর্শনালিটি কম। আর এবারে ডিএস সমান কি, ডিএসটা জানা আছে সিপি বাই টি ইন্টু ডিটি, এই তো। তাহলে এবারে সিপি বাই টি মানে হচ্ছে এ টি টি স্কোয়ার ইন্টু ডিটি, এইটা হয়ে গেল, এটা ডিএসটা হয়ে গেল। আর সিপির জায়গায় তুমি এ টি কিউবটা বসাচ্ছ, এইটা, হ্যাঁ, এ টি কিউব বসালে তোমার একটা টি কিউব আর টি কেটে গেল, তাহলে এ টি স্কোয়ার হয়ে গেল এইটা। এবারে তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো, হ্যাঁ, ধরে নাও যখন টেম্পারেচারটা জিরো, তখন এনট্রপিটা হচ্ছে তোমার এস জিরো। যখন টেম্পারেচারটা ধরো টি, তখন এনট্রপিটা ধরে নিয়েছে তোমার এস হয়ে গেছে, তাহলে এস মাইনাস এস জিরো, তোমার কি হয়েছে 1/3 এ টি কিউবের মতো হচ্ছে। তার মানে যেহেতু অ্যাজ এস জিরোটা বেশি করে তুমি জিরো ধরে নিচ্ছ, কারণ মানে 0 কেলভিনে ধরে নিচ্ছ, মানে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স ওবেড হচ্ছে সেই ধরনের সিচুয়েশন আমি বলছি আর কি। মানে 0 কেলভিনে যে অ্যাবসলিউট এনট্রপিটা সেটা জিরো হয়ে যাচ্ছে, মানে এসটাকে তুমি জাস্ট লিখতে পারছো কি, এসটাকে লিখতে পারছো 1/3 এ টি কিউব, এরকম টাইপের তো দেখতে। তাহলে লো টেম্পারেচার বিহেভিয়ারটা কেমন দেখতে, সেটা হচ্ছে এ টি কিউবের মতো দেখতে। তাহলে দেখো, এটা কথা হচ্ছে ভীষণ লো টেম্পারেচারে যদি থার্ড ল অফ থার্মোডাইনামিক্স ওবেড হয়, তাহলে 0 কেলভিনে এনট্রপিটা আমি জিরো ধরবো। নাস্ট হিট থিওরেম যেটা বলবে যে যখন টেম্পারেচার খুব কম হয়ে যাবে, এনি প্রসেস টেক্স প্লেস উইদাউট চেঞ্জ অফ ইটস এনট্রপি,
তার মানে ম্যাগনেটাইজ এবং ডিম্যাগনেটাইজ দুটো সাবস্টেন্সের ক্ষেত্রে যখন আমি এনট্রপি ভার্সেস টেম্পারেচার প্লটটাকে আঁকবো, তারা ভীষণ লো টেম্পারেচার কোয়েনসাইড করে যেতে হবে এইটা। আর অলরেডি আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে ম্যাগনেটাইজ সাবস্টেন্সের এনট্রপিটা কম হবে দেন দ্য ডিম্যাগনেটাইজ সাবস্টেন্স আর কি। তো এইটাকে মাথায় রেখে যদি আমি জাস্ট ছবি আঁকি, তাহলে ছবিটা ধরো এই তোমার এই ধরনের আমি ছবিটাকে দেখাচ্ছি। তোমার এইখানে কি হচ্ছে, এটা হয়তো এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে ভাবলে ভুল হবে, মানে ফ্ল্যাটটা যে হচ্ছে সেরকম না, এনট্রপিটা বাড়ছে, কিন্তু মানে বাড়াটা হচ্ছে মানে প্রথম দিকটা অবভিয়াসলি যেটা হয় এটা পরে দেখবে, মানে এটা জানো তুমি অলরেডি আর কি, প্রথম দিকটা যেমন ডি/টি কিউব ল ওবে করে, আর পরের দিকে কিন্তু এনট্রপিটা তোমার টেম্পারেচার লগারিদমিক পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয় আর কি। তাই ওভারঅল ব্যাপারটাকে মাথায় রেখে আমি একটা টিপিক্যাল ছবি আঁকলাম। টিপিক্যাল ছবিটা ধরে না এরকম দেখতে, এরকম দেখতে ধরো ছবি। আর যদি খেয়াল করে দেখো, এই যে লো টেম্পারেচারে তারা একে অপরের সাথে প্রায় মিশে যাচ্ছে। কেন মিশে যেতে হবে? কারণ আমি বলেছি এই যে নাস্ট হিট থিওরেম আমায় বলে দিচ্ছে যে যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন হবে, এনি প্রসেস টেকস প্লেস উইদাউট চেঞ্জেস অফ এনট্রপি। তার মানে এই দুটো গ্যাস মিশে যেতে হবে। থার্ড ল অফ থার্মোডাইনামিক্স সময় বলে দিচ্ছে যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন তখন এনট্রপিটা এখানে 0 হয়, এইটা। আচ্ছা, তারপরে এর আগে আমি অলরেডি দেখেছি যে ম্যাগনেটাইজ সাবস্টেন্সের এনট্রপি কম হবে দেন দ্য ডিম্যাগনেটাইজ সাবস্টেন্স। তাহলে এইটা হচ্ছে ম্যাগনেটাইজ স্টেটের জন্য, যার দেখো যে কোনো টেম্পারেচার এনট্রপিটা কম। আর এটা হচ্ছে ডিম্যাগনেটাইজ স্টেটের জন্য। এটা ম্যাগনেটাইজ স্টেট আর ডিম্যাগনেটাইজ স্টেটের জন্য এরকম সিচুয়েশনটা তোমার হচ্ছে, ঠিক আছে এটা। আর এবারে দেখো তোমার হচ্ছে, আচ্ছা ঠিক আছে, মানে আমি আমি প্রথমে এই যে এইটা তোমাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে ছবিটা হলো, এই ছবিটা কোয়ালিটেটিভলি এরকমই হবে, বুঝতে পারছো তো? এবং দেখো এই লো টেম্পারেচারের জায়গাটা সেটা বেসিক্যালি এমন ভাবে এঁকেছে কেন টি কিউবের মতো হয়। এটা হয়তো এক্স্যাক্টলি হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা টি কিউবের মতো, এটা মাথায় রাখবে তুমি। এটা হয়তো টি স্কোয়ারের মতো দেখতে হতে পারে, কিন্তু আমি তো মানে বেসিক্যালি একটা প্লটে ছবিটা আঁকছি, মানে দুটো মানে এই জায়গাটা হয়তো তোমার একটুখানি আরেকটুখানি ম্যানিফেস্ট করে দিই, যেটা হচ্ছে তোমার এই জায়গাটা ঠিক আছে। দেখো এই জায়গাটা দেখো, এই টি কিউব লটা জাস্ট ওবে করছে। তাহলে বোঝা গেল এই ছবিগুলো কেন এরকম হচ্ছে, ম্যাগনেটাইজ স্টেট এবং ডিম্যাগনেটাইজ স্টেট, আর এনট্রপি ভার্সেস টেম্পারেচার প্লটটা এরকম টাইপের দেখতে। আর যদি এরকম হতো যে ইফ মানে ইফ দেয়ার ইজ এ রেসিডুয়াল এনট্রপি, এমন হতেই পারে যে একটা রেসিডুয়াল এনট্রপি থেকে যেতে পারে, মানে 0 কেলভিনে এর অ্যাবসলিউট এনট্রপিটা 0 না হয়, একটা ফাইনাইট এনট্রপি থেকে যেতে পারে। সেটা আমি আগের দিন বলেছিলাম। ইফ দেয়ার ইজ এ নন জিরো রেসিডুয়াল এনট্রপি, তখন কি হবে ছবিটা? ছবিটা তখন 0 কেলভিন থেকে তুমি মেলাবে না, আর ফাইনাইট জায়গা থেকে তুমি নাও। এটা হচ্ছে তোমার ডিম্যাগনেটাইজ স্টেট, এটা হচ্ছে ম্যাগনেটাইজ স্টেট। মানে যখন টেম্পারেচারটা তোমার 0 কেলভিন হচ্ছে, তখন সেটা 0-তে না হয়, এটা ফাইনাইট ভ্যালুতে পৌঁছাচ্ছে, এবং এটা হচ্ছে S0, যে S0টা হচ্ছে তোমার রেসিডুয়াল এনট্রপি, ঠিক আছে। তাহলে দেখো আমি ছবিটা মানে এনট্রপি ভার্সেস টেম্পারেচার এই প্লটটা মানে অ্যাটলিস্ট কোয়ালিটেটিভলি এই প্লটটা তোমার ভালো করে জানতে হবে। কোয়ালিটেটিভলি প্লটটা পরিষ্কার তো? কি রে? স্যার যে জায়গাটা স্যার দুটো প্লট স্যার মিশছে স্যার, ওই জায়গাটা আরেকবার একটু বুঝিয়ে এই যে দেবেন। যেটা হচ্ছে যে যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন হয়, তখন এনি প্রসেস টেকস প্লেস উইদাউট চেঞ্জ অফ ইটস এনট্রপি। আগের দিন খেয়াল করে দেখো, নাস্ট হিট থিওরেম থেকে আমি দেখিয়েছিলাম যে লিমিট টি টেস্ট গুলো ডেল্টা এস ইকুয়াল টু 0, তো এটা মনে পড়ছে তো? হ্যাঁ স্যার। তাহলে এবারে কি হ্যাঁ হচ্ছে, স্যার, এবারে ম্যাগনেটাইজ থেকে ডিম্যাগনেটাইজ বা ডিম্যাগনেটাইজ থেকে ম্যাগনেটাইজ যদি লো টেম্পারেচারে ঘটে, তাহলে কি হবে? কোনো এনট্রপি চেঞ্জ হওয়া চলবে না। তাই এনট্রপি চেঞ্জ যদি না হয়, তাহলে উপায় নেই, দুজনকে মিশে যেতে হবে।
হ্যাঁ স্যার। তাই না? আমি কিন্তু একটা ফাইনাইট টেম্পারেচারে ধরি, ধরে এই এরকম একটা টেম্পারেচার যদি আমি ধরতাম, এইখানে একটা টেম্পারেচার যদি আমি ধরতাম, তাহলে কি হতো? দেখো এইখানে ডিম্যাগনেটাইজ থেকে ম্যাগনেটাইজ করলে তোমার ম্যাগনেটাইজ থেকে ডিম্যাগনেটাইজ করলে তোমার একটা এন্ট্রপি চেঞ্জ হচ্ছে, এবং এন্ট্রপি চেঞ্জটা কতটা? দেখো এইখান থেকে এতটা এতটা তোমার চেঞ্জ হচ্ছে, তাই না? এবারে যখন টেম্পারেচারটা তোমার ভীষণ কম হয়ে যাবে তখন চেঞ্জটা কি, মানে যখন টেন্ডস টু জিরো হয়ে যাবে তখন কি তারা মিশে গেল, মানে কি কোনো এন্ট্রপি চেঞ্জ হচ্ছে না, এবং সেটা হওয়া দরকার। এই যে নাস্টিক থিওরেম, হ্যাঁ লিমিট স্যার, বুঝতে পেরেছি এবার। লিমিট টি টেন্ডস টু জিরো, ডেল্টা ইজ ইকুয়াল টু জিরো হতে হবে। তার মানে এনি প্রসেস টেক্স প্লেস উইদাউট চেঞ্জ অফ এন্ট্রপি। এবারে ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ তাদের এন্ট্রপি চেঞ্জ, এন্ট্রপি গুলো জাস্ট মিশে যেতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি এবার। হয়েছে তো? এখন পরিষ্কার? আচ্ছা, এবারে আমি কি করছি, আমি এবারে তোমার 3টে কনজিকিউটিভ স্টেপস করব। তাহলে উই ক্যারি আউট কনজিকিউটিভ স্টেপস। 1 নম্বর হচ্ছে আইসোথার্মাল রিভার্সেবল, 3 নয়, সরি 2, উই ক্যারি আউট 2 কনজিকিউটিভ স্টেপস, দুটো কনজিকিউটিভ স্টেপস করব। 2 কনজিকিউটিভ, এক হচ্ছে আইসোথার্মাল রিভার্সেবল ম্যাগনেটাইজেশন, এটা। 2 নম্বর হচ্ছে তারপরেই যেটা করব, অ্যাডিয়াবেটিক রিভার্সেবল ডিম্যাগনেটাইজেশন, এবং এইটাকে আমি রিপিট করব বারবার করে। খেয়াল করে দেখো, যখন আইসোথার্মাল রিভার্সেবল ম্যাগনেটাইজেশন করছি, তার মানে কি আমি এরকম একটা পয়েন্ট ধরো এ পয়েন্ট থেকে শুরু করলাম, করে আইসোথার্মাল রিভার্সেবল ম্যাগনেটাইজ করে আমি বেসিক্যালি তোমার কি করলাম, বি পয়েন্টে এসে পৌঁছালাম। কারণ আইসোথার্মাল মানে তার টেম্পারেচারটা ফিক্সড হয়ে আছে, এই যে টেম্পারেচারটা পুরো ফিক্সড হয়ে গেছে, কিন্তু ডিম্যাগনেটাইজ থেকে ম্যাগনেটাইজ অবস্থায় গেলে দেখো টেম্পারেচার ফিক্স মানে কি থার্মাল এন্ট্রপি কিছু চেঞ্জ হচ্ছে না, তো ডিম্যাগনেটাইজ ম্যাগনেটাইজ গেলে কনফিগারেশন এন্ট্রপিটা কমে যায়, দেখো এন্ট্রপিটা বেসিক্যালি যে কমে গেছে। তার মানে স্টেপ 1-এ কি হচ্ছে, ইন স্টেপ 1 হচ্ছে তোমার টেম্পারেচার রিমেন্স দ্য সেম বাট এন্ট্রপি, মানে পার্টিকুলারলি কনফিগারেশনাল এন্ট্রপি ডিক্রিজ করছে। ঠিক আছে, বোঝা গেল? এই যে কনফিগারেশন এন্ট্রপি ডিক্রিজ করলো। আর এবারে নেক্সট স্টেপ 2-তে আমি কি করেছি, দেখো তোমার অ্যাডিয়াবেটিক রিভার্সিবল ডিম্যাগনেটাইজেশন। তাহলে ইন স্টেপ 2তে কি হচ্ছে না, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস আইসেন্ট্রপিক প্রসেস, তাই তো? আমরা সেটা জানি, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস অবশ্যই আইসেন্ট্রপিক হবে, অর্থাৎ এন্ট্রপি কোনো চেঞ্জ হবে না। অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস ইজ আইসেন্ট্রপিক। অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস ইজ আইসেন্ট্রপিক, তার মানে ডেল্টা এসটা কিন্তু তোমার বেসিক্যালি জিরো হতে হবে, অর্থাৎ এন্ট্রপি কোনো চেঞ্জ হওয়া চলবে না, এবং তাই হয়েছে। দেখো এই যে এন্ট্রপিটা কোনো চেঞ্জ হয়নি, এন্ট্রপিটা মানে এটা হচ্ছে একদম পুরো টি অ্যাক্সিসের প্যারালাল হয়েছে। এটা পরে আমি কোথায় পৌঁছেছি না, বেসিক্যালি আমি এ প্রাইম পয়েন্টে পৌঁছেছি। এবারে ব্যাপার দেখো, এবার আমি যেভাবে ছবিটাকে এঁকেছি তাতে অ্যাজ ইফ তোমার মনে হচ্ছে টেম্পারেচারটা তোমার কমে গেছে, যে টেম্পারেচারটা যা ছিল দেখো টেম্পারেচার তোমার কমে গেছে। তার মানে আমি যদি এইখানে ইনিশিয়াল টেম্পারেচার T1 বলতাম, তাহলে এই একটা স্টেপের পরে যে টেম্পারেচারটা আমি পৌঁছাচ্ছি দেখো সেটা T2টা, এবং পরিষ্কার এর জন্য দেখতে পাচ্ছি যে T2টা কিন্তু লেস দ্যান T1। এটা এবার কথাটা হচ্ছে টেম্পারেচারটা যে ছবিতে যে টেম্পারেচারটা কমে যাচ্ছে আমি দেখাচ্ছি, কেন টেম্পারেচারটা কমবে বলে তোমার মনে হচ্ছে, এন্ট্রপি কনস্ট্যান্ট থাকবে আমি বুঝে গেলাম, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি কনস্ট্যান্ট থাকবে আমি বুঝে গেলাম, হ্যাঁ, কিন্তু টেম্পারেচারটা কমে যাবে আমি কেন বলছি, তার কারণটা হচ্ছে এই যে ডেল্টা এসটা তার কিন্তু দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে থার্মাল এন্ট্রপি, আর একটা কি হচ্ছে না কনফিগারেশনাল এন্ট্রপি। এইটা এটা তোমার জিরো তো। খেয়াল করে দেখো যে যেহেতু অ্যাজ এই অ্যাডিয়াবেটিক রিভার্সেবল ডিম্যাগনেটাইজেশনের জন্য কনফিগারেশন এন্ট্রপি তো বেড়ে যাচ্ছে, অ্যাজ
for demagnetization process, demagnetization যেন তোমার কি হচ্ছে, কনফিগারেশন এন্ট্রপিটা তোমার বেসিক্যালি as for demagnetization configurational entropy increases ডিম্যাগনেটাইজেশন প্রসেস। তাহলে ম্যাগনেটাইজ থেকে ডিম্যাগনেটাইজ করলে কি হয়, কনফিগারেশন এন্ট্রপিটা ইনক্রিজ করবে, তাহলে কনফিগারেশন এন্ট্রপি ইনক্রিজেস। তার মানে কি বলছিস, ডেল্টা এস কনফিগারেশন যেটা সেটা গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এবার খেয়াল করো, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন বলছে ডেল্টা এস ইকুয়াল টু 0, যেটা ডেল্টা এস থার্মাল বা ডেল্টা এস কনফিগারেশন ইকুয়াল টু 0। আর 2 নম্বর ইকুয়েশন বলছে ডেল্টা এস কনফিগারেশন কিন্তু গ্রেটার দ্যান 0। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ, ফ্রম ইকুয়েশন 1 and 2 কি হচ্ছে, থার্মাল এন্ট্রপি যেটা কি হতে হবে, কমে যেতে হচ্ছে। এটা থার্মাল এন্ট্রপি কমে গেল। আর এবার থার্মাল এন্ট্রপি কমে গেলে তার কনসিকোয়েন্স কি হবে, টেম্পারেচার ডিক্রিজ করবে। কারণ আমি বলেছিলাম যে টেম্পারেচার বাড়ালে থার্মাল এন্ট্রপি বাড়ে, আর টেম্পারেচার বাড়ালে র্যান্ডমনেস বা ক্যাওসনেস বাড়বে, সেই জন্য তোমার মানে থার্মাল এন্ট্রপি বাড়বে। আর টেম্পারেচার কমালে হচ্ছে র্যান্ডমনেস বা ক্যাওসনেস এগুলো কমে যাচ্ছে, সেগুলো তোমার বেসিক্যালি এন্ট্রপিটা কমে যায়। তার মানে থার্মাল এন্ট্রপি কমে গেল মানে হচ্ছে তোমার টেম্পারেচার ডিক্রিজ করে গেল। তাহলে দেখো এই স্টেপ 2 তার মানে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে কি ডিউ টু দিস টু consecutive steps, these two consecutive steps, there will be a lowering of temperature. তুমি বুঝতে পারছো যে কেন টেম্পারেচারটা কমছে, তার মেকানিজমটা তুমি বুঝতে পারলে। ইনিশিয়ালি তুমি T1 টেম্পারেচার থেকে স্টার্ট করেছিলে, এই দুটো স্টেপ পরপর করার জন্য হচ্ছে তোমার টেম্পারেচারটা কমে গিয়ে হচ্ছে T2 তে গিয়ে পৌঁছালো। আর এবারে এই স্টেপগুলো তুমি রিপিট করো, পরের বারে তুমি কি করছো, তুমি বেসিক্যালি রিপিট করলে করে তুমি এ ডবল প্রাইম এই পয়েন্টে পৌঁছালে, যার টেম্পারেচারটা কি হয়ে গেছে এখন তোমার ধরো T3, যে T3টা আরো কম হয়ে যাচ্ছে। এটা তাহলে এইভাবে তোমার কাজগুলো চলছে। এবং যেটা মজার ব্যাপার দেখো, প্রথম যে দুটো স্টেপের জন্য টেম্পারেচারটা যতটা কমেছিল, পরের স্টেপটার জন্য কিন্তু টেম্পারেচার অতটা কমেনি। ঠিক একই রকম ভাবে তারপরেরটা যখন তুমি করছো, ধরো এইখান থেকে তুমি এলে করে ধরো এই পর্যন্ত, হ্যাঁ, তার ক্ষেত্রে দেখো টেম্পারেচারটা T4 এসে পৌঁছালো, আরো কমছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এবারে নেক্সট আমি যেটা করছি যে these steps are repeated, তাতে যেটা দাঁড়াচ্ছে টেম্পারেচার ইজ ফার্দার ডিক্রিজ, টেম্পারেচারটা আরো ডিক্রিজ করছে। এবারে এই স্টেপগুলো বারবার করলে তোমার টেম্পারেচার কমবে। কিন্তু এবারে মজা যেটা হচ্ছে যে এইভাবে করতে তুমি আলটিমেটলি 0 কেলভিনে পৌঁছে যেতে পারো কিনা। এইভাবে যেতে এইভাবে আস্তে আস্তে এই করে তুমি 0 কেলভিনে পর্যন্ত পৌঁছে যেতে পারো কিনা। যেটা কথা হচ্ছে যে তোমার কি দাঁড়াচ্ছে যে মানে প্রথম দিকে যখন টেম্পারেচারটা হাই ছিল, তখন দুটো স্টেপ করার জন্য টেম্পারেচারটা যতটা কমে, যখন টেম্পারেচারটা আস্তে তুমি লো টেম্পারেচার থেকে অ্যাচিভ করছো, তখন কিন্তু পার স্টেপ টেম্পারেচারের যে লোয়ারিংটা সেটা কিন্তু কম হয়ে যাচ্ছে। তাহলে তুমি দেখতে কি যে যখন হোয়েন টেম্পারেচার ডিক্রিজেস বা টেম্পারেচার ডিক্রিজেস মানে টেম্পারেচার ইজ লো। আর হোয়েন টেম্পারেচার ইজ লো then decrease in temperature is less than that at high temperature। মানে হাই টেম্পারেচারে তোমার যা সিচুয়েশন ছিল, মানে হাই টেম্পারেচারে
একটা ওই অ্যাডাবেটিভ মানে দুটো স্টেপ, মানে আই কথা আমার রিভার্সেবল ম্যাগনেটাইজেশন ফলোড বাই অ্যাডাবেটিভ রিভার্সেবল ডিম্যাগনেটাইজেশন। এইটার জন্য টেম্পারেচারটা যতটা কমে হাই টেম্পারেচার, লো টেম্পারেচারে কিন্তু টেম্পারেচারটা তোমার মানে টেম্পারেচার ডিক্রিজ, যে ম্যাগনিটিউড সেটা কিন্তু আরো আরো কম হচ্ছে। এইটা আর এবার একটা মজার কথা হচ্ছে যে হোয়েন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, দেন টু কার্ভস কোয়েনসাইড, দুটো কার্ভ তো কোয়েনসাইড হয়ে যাচ্ছে। তা দুটো কার্ভ যদি কোয়েনসাইড করে যাচ্ছে, দ্য টেম্পারেচার ক্যান নো লঙ্গার বি রিডিউসড। যখন দুটো কার্ভ জাস্ট সিম্পলি মার্চ করে গেল, মার্চ করে যাওয়ার পরে কিন্তু তুমি আর টেম্পারেচার কোনোভাবে কমাতে পারবে না, তাই না? মানে আমি যে দুটো স্টেপ করছি ছবি থেকে যেটা পরিষ্কার দেখো, এই যে প্রথমে যতটা টেম্পারেচার কমলো, পরের বারে কম, তারপরে আরো কম আরো কম আরো কম। এবার দুটো কার্ভ যখন তোমার বেসিক্যালি এখানে মার্চ করে গেছে, মার্চ করে যাওয়ার পরে তারপরে কি হচ্ছে, তুমি স্টেপটা যাই করো না কেন আর তুমি টেম্পারেচার কমাতে পারছো না। when temperature tends to 0 Kelvin, then two curves coincide, temperature can no longer be reduced. তা যদি হয় তাহলে তুমি এখান থেকে কি কনক্লুশনটাও করতে পারো। তুমি কি কনক্লুশন ড্র করতে পারছো এখান থেকে? দেখো কনক্লুশন যেটা ড্র করতে পারছো সেটা খুব সিম্পলি এটা, সেটা হচ্ছে যে তুমি 0 কেলভিনে কিন্তু তুমি বেসিক্যালি অ্যাটেন্ড করতে পারছো না। তুমি টেম্পারেচার কমাচ্ছ কমাচ্ছ কমাচ্ছ, ঠিক আছে, প্রথমবারে যত সহজে টেম্পারেচারটা কমছিল, পরে আস্তে আস্তে তো কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু 0 কেলভিনে যখন তুমি যাচ্ছ, তখন যেহেতু এই দুটো কার্ভ তোমার জাস্ট মার্চ করে গেল, মার্চ করে যাওয়ার জন্য তুমি কিন্তু আর টেম্পারেচার কমাতে পারছো না। মানে এখান থেকে তুমি যেটা কনক্লুশনে পৌঁছাতে পারছো সেটা হচ্ছে এই যে ইট ইজ impossible to attain absolute 0 Kelvin in a finite number of steps। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা পপুলার স্টেটমেন্ট অফ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। দিস ইজ দ্য পপুলার স্টেটমেন্ট অফ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। তার মানে থার্ড ল অফ থার্মোডাইনামিক্সের যে এই মানে আগে একটা স্টেটমেন্ট, আগে আমি বেসিক্যালি 3টে স্টেটমেন্ট বলেছিলাম। হ্যাঁ, নার্স সাইমন স্টেটমেন্টের কথা বলেছিলাম, প্লাঙ্কের স্টেটমেন্টের কথা বলেছিলাম, লুইস র্যান্ডেলের স্টেটমেন্টের কথা বলেছিলাম। হ্যাঁ, তাহলে তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট অফ থার্ড অফ থার্মোডাইনামিক্স। আমরা যখন থার্মোডাইনামিক্স পড়াই তখন বলি যে তোমার থার্ড অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি কি করতে পারো না সেই নিয়ে কথাবার্তা বলতে পারে। কি করতে পারো না তার ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স, সে বেসিক্যালি বলে দেয় যে পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড তুমি তৈরি করতে পারো না। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটা বলে দেয় তুমি পারপিচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড তৈরি করতে পারো না। আর থার্ড ল অফ থার্মোডাইনামিক্স তুমি বলে যে তুমি কোনো রকম ভাবে 0 কেলভিন অ্যাটেন্ড করতে পারো না। এবং এইটাই তোমার পরবর্তীকালে বিজ্ঞানী ফাউলার এবং গুগেনহেম, ফাউলার আর একজন হচ্ছে গুগেনহেম, স্টেটমেন্ট অফ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। হ্যাঁ, ফাউলার গুগেনহেম স্টেটমেন্ট অফ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে ফর্মাল স্টেটমেন্টটা কিরকম? ফর্মাল স্টেটমেন্ট হচ্ছে এরকম দেখতে, it is impossible by any procedure possible by any procedure no matter how idealized to reduce any condensed system to the absolute zero
of temperature, absolute zero of temperature in a finite number of operation. Finite number of operation. ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ফাউলার বুগানিয়াম স্টেটমেন্ট অফ থার্ড অফ থার্মোডাইনামিক্স। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। এবং যেটা খেয়াল করে দেখো, এই যে জিরো কেলভিন অ্যাটেন্ড করতে পারছো না, তার সঙ্গে অ্যাজিভ যেন তোমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স একটা সম্পর্ক আছে। এই যে আমি যেটা বলি না, যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স একটা রিভার্সিবল ইঞ্জিনের যে এফিসিয়েন্সিটা, সেটা যে 1 মাইনাস টেম্পারেচার অফ দ্য সিঙ্ক বাই টেম্পারেচার অফ দ্য সোর্স হয়, এইটা এইটা এবারে যেহেতু টেম্পারেচার অফ দ্য সিঙ্ক থার্ড অফ থার্মোডাইনামিক্স সময় বলে দিচ্ছে ক্যানট বি জিরো কেলভিন, সেটা কিন্তু ইমপ্লাই করছে ইটা রিভার্সিবলটা সেটা কিন্তু সবসময় লেস দ্যান 1 হতে হবে। মানে যে একটা রিভার্সিবল ইঞ্জিন এফিসিয়েন্সিটা 1 হতে পারতো কখন, তখন সিঙ্কের টেম্পারেচার তোমার জিরো কেলভিন হতে পারতো। যেহেতু জিরো কেলভিনটা অ্যাটেন্ড করতে পারা যায় না, সেই জন্য ইটা রিভার্সিবলটা লেস দ্যান 1 অলওয়েজ হতে হবে আর কি। দিস ইজ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। দিস ইজ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এবার দেখো, এই যে জিরো কেলভিনটা অ্যাটেন্ড করতে পারছো না, সেটা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে দিচ্ছে, তার সঙ্গে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স একটা কানেকশন আছে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এই যে তুমি জিরো মানে কমপ্লিট কনভার্সন আর ফিট ইনটু ওয়ার্ক তুমি করতে পারো না, যেটা বেসিক্যালি কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেটা কিন্তু দেখো এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি চলে আসতে পারে আর কি। মানে এটা রাদার এটা রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা, এটা মানে তুমি এমনিতে বললে, মানে আমি কি বলবো, মানে এটাকে ধরো, মানে এটাকে এইরকম ভাবে না লিখে যদি কেউ রিভার্সিবল কথাটা উল্লেখ না করে, তাহলে সে এইরকম ভাবেও লিখতে পারে এটাকে। আমি জানি রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা 1 মাইনাস T1 বাই T2, আর ইরিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা সবসময় রিভার্সিবলের থেকে কম হয়। সেখানে একসাথে তুমি লিখতে পারো হচ্ছে লেস ইকুয়াল টু, যেখানে ইকুয়াল টু সাইনটা ফর রিভার্সিবল ইঞ্জিন, ইকুয়াল টু সাইন ফর রিভার্সিবল ইঞ্জিন, আর লেস দেন সাইন ফর ইরিভার্সিবল ইঞ্জিন। ঠিক আছে, যাকে এই ইকুয়াল টুটা তুমি কোনোভাবেই অ্যাটেন্ড করতে পারবে না। তো দেখো, এই আমি জার্নি টুয়ার্ডস অ্যাবসলিউট জিরো সেইটার একটা জাস্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। সবটাই কোয়ালিটেটিভলি, অঙ্ক টঙ্ক তোমার কম কষা হয়েছে, কিছু জিনিস তুমি অলরেডি জানতে, আর কিছু জিনিস নতুন করে এখানে বলা হলো, অ্যাডাবেটিভ ডিম্যাগনেটাইজেশন, লেজার কুলিং, সুপারসিডিং জেট কুলিং, এই টার্মগুলো হয়তো তুমি জানতে না, এখানে জাস্ট উল্লেখ করা হলো। এবারে একটা ক্লাসের মধ্যে পুরো ব্যাপারটাকে করে দেওয়ার ইচ্ছা ছিল, আমরা সেটাকে করে ফেললাম। কিন্তু এই ফার্দার ডিটেলিং এর মধ্যে ঢুকতে গেলে সেটা আমরা করতে পারতাম না। এবারে আমিও পরে তোমাদের কিছু মেটেরিয়াল দিয়ে দেবো যখন এ করে পড়াবো, যে এই যে অ্যাডাবেটিভ ডিম্যাগনেটাইজেশনের যে করসপন্ডিং অঙ্কটা, যে কতটা কি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে টেম্পারেচার ডিক্রিজে এক্স্যাক্টলি কতটা হচ্ছে, বা কোয়ালিটিভলি যেটা আমি দেখলাম যে টেম্পারেচার যখন আস্তে 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 কমছে, প্রত্যেকটা স্টেপে টেম্পারেচার ডিক্রিজ যে ম্যাগনিটিউড সেটা গ্র্যাজুয়ালি কমছে, সেটাকে কি করে অঙ্ক কষে দেখানো যেতে পারে আর কি। এই টাইপের কিছু অঙ্ক টঙ্ক কষা টসা আছে আর কি, সেগুলো আমি তোমরা যদি ইন্টারেস্টেড হও আমি না হয় সাপ্লাই করে দিতে পারি। কিন্তু আমি বলবো, তোমরা যদি এমএসসি বা অ্যাডভান্স বিএসসি স্টুডেন্ট, তোমরা বিভিন্ন বই মানে লাইব্রেরি ওয়ার্ক করো, মাস্টার মাস্টারদের জিজ্ঞেস করো, ইন্টারনেট দেখো, দেখে এই যে মেথডগুলো এখানে বলা হয়েছে সেই প্রত্যেকটা মেথড নিয়ে একটু ডিটেল জাস্ট বোঝার চেষ্টা করো। আর টু স্টার্ট উইথ তুমি ওই সাহা শ্রীবাস্তবের টেটাইজ অন হিট এই বইটাকে দেখতে পারো। সেখানে দেখবে ওই জার্নি টুয়ার্ডস অ্যাবসলিউট জিরো বেশ কিছু পাতা, 150-200 পাতা লেখা আছে। হ্যাঁ, অতটা তো আর একটা ক্লাসের মধ্যে বলা সম্ভব না, জাস্ট আমি একটা রাস্তা তোমার জাস্ট তৈরি করে দিলাম, এইটা। ঠিক আছে, তাহলে দেখো যা বলেছি এখন পর্যন্ত, তাতে কারো যদি কোনো সমস্যা থাকে তো বলে নিন। আচ্ছা, আমি একটা ক্লাস শনিবার সকালে নিতে চাইছি। হ্যাঁ, এই যে গ্রুপটা ক্লাস করছো, এই পুরো গ্রুপটাই আর কি, হ্যাঁ, শনিবার সকালে একটা ক্লাস 7টা থেকে 9টা নিতে চাইছি, পারবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে শনিবার সকালে, হ্যাঁ, মানে আর ফার্দার যদি কিছু মানে না বলি, তারপরে শনিবার সকাল 7টা থেকে 9টা কিন্তু আমি এই যে গ্রুপটা ক্লাস করছো আর কি, এই সবাইয়ের জন্য এই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে আমি আরেকটা ক্লাস নেব। মানে আমি যেটা ভেবেছিলাম যে আমি এনসেম্বলটা আজকে বলে দিতে পারবো, কিন্তু সামাও এখনো বলে উঠতে পারলাম না আর কি, কারণ এরপরে এটা ভিডিও হিসেবে থাকবে, তো এটা একটা এটা আলাদা করেই থাক, যে মিনিট 10 সময় আছে, সেই সময় আর কিছু বলছি না। তাহলে শনিবার সকালে একটা ক্লাস তোমরা করে নাও, আর রবিবার সকালে তো কোয়ান্টামের ক্লাস অ্যাজ ইউজুয়াল যেমন আছে সেটা।
বলো আর কিছু, কেউ কিছু বলবে? স্যার আমাদের আজকে রাত্রে ক্লাসটা হবে না তো? না, রাত্রে রাত্রে ক্লাসটা নেবো না। মানে তোদের হচ্ছে এই সপ্তাহের মধ্যে এটা শেষ করে দিয়ে সামনের সপ্তাহ থেকে সোমবার সন্ধ্যাবেলা যেমন ক্লাসটা হয় আর কি, হ্যাঁ, সেটা তোদের সঙ্গে কথা বলে, মানে তোদের ঠিক এক্স্যাক্টলি কতটা করতে হবে, হ্যাঁ, হ্যাঁ মানে স্যার, কতটা কোনটা বাকি স্যার আছে। করাবেন তাহলে আমাদের? হ্যাঁ, কোনটা স্যার তাহলে আমাদের করাবেন? দাঁড়া এক সেকেন্ড, এইটা আমি একটুখানি রেখে দিই, তারপর বলছি।